আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমরা আমাদের যে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এর অনুশীলনগুলো সলভ করব। প্রায় 200টার মতো এমসিকিউ আছে। আমরা চেষ্টা করব একটু বুঝে বুঝে সলভ করার। আর যে ম্যাথগুলো আছে ওগুলো একটু বড় বড় ম্যাথ, তাও আমরা চেষ্টা করব যে কিভাবে হাতে ক্যালকুলেশন করা যায় সেগুলো দেখার। তো চলো আমরা শুরু করে দেই, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখবা, হ্যাঁ, এই যে প্রথমে কি বলছে যে মেসোস্ফিয়ারের উচ্চতা কত। তো আমরা জানি টোটাল স্তর আছে কয়টা। একটা আছে ট্রপোস্ফিয়ার, তাই না? একটা হলো ট্রপোস্ফিয়ার, একটা হলো ট্রপোস্ফিয়ার, তারপরে হলো কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, বায়োনোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার আমরা জানি 0 থেকে 15, তাই না? মেসোস্ফিয়ার আমরা জানি 15 থেকে 50, মেসোস্ফিয়ার জানি 50 থেকে 85, আর থার্মোস্ফিয়ার হলো কত 85 থেকে বাকিটা বাদ বাকি। ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলি, এখানে যত ঝড় ঝঞ্ঝা সবকিছুই হয়, এটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি। এখানে বিমান চলাচল করে, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার এটারে আমরা শান্ত মণ্ডল বলি, বাতাসের চাপ নরমালি কম থাকে, এখানে জেট বা যুদ্ধ বিমান যেগুলো আছে ওগুলা চলাচল করে। তাহলে নরমাল বিমান কিন্তু ট্রপোস্ফিয়ার, আর জেট বিমান এখানে। মেসোস্ফিয়ারটা এখানে আর কি হয়, আর এখানে তেমন কিছু হয় না, এখানে থাকে ওজন। ওজন থাকার কারণে এখানকার তাপমাত্রা নরমালি, আচ্ছা সরি, মেসোস্ফিয়ার না, স্ট্র্যাটোস্ফিয়ারই তো ওজন থাকে। মেসোস্ফিয়ারে আমরা বলি শীতলতম স্থান, সব থেকে শীতল। বাকি এই দুইটা আসলে ওরকম নাম নাই, ঠিক আছে? তাহলে এই দুইটা আসলে ওরকম নাম নাই, আমরা এরে শীতলতম বলি, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে দেখবে ট্রপোস্ফিয়ার, এখানে আসলে তাপমাত্রা যত আমি যাব, তাপমাত্রা আমার তত কমবে যত উপরে দিকে যাব, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন থাকে, তাহলে ওজন থাকার কারণে এই ওজন কি করে, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, এই জন্য ওখানে তাপমাত্রা আসলে বাড়ে। 3 নাম্বারটা আবার তাপমাত্রা কমে, 4 নাম্বারটা আবার তাপমাত্রা বাড়ে। তাহলে প্রথমটা তাপমাত্রা কমে, দ্বিতীয়টা আবার তাপমাত্রা বাড়ে, 3 নাম্বারটা আবার কমে, 4 নাম্বারটা আবার কমে বাড়ে। তাহলে 3 নাম্বারটা যেহেতু কমে, এটা হলো শীতলতম স্থান, শীতলতম, শীতলতম, ঠিক আছে? আর স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়ছে কারণ সেখানে কি ওজন থাকতেছে এই জন্য, তাহলে এটা হলো সব থেকে শীতলতম। আর সব থেকে বেশি তাপমাত্রা এই যে থার্মোস্ফিয়ার, কারণ সে হলো সবার উপরে সূর্যের কাছাকাছি, তাহলে এর আসলে তাপমাত্রা সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে এখান থেকে এগুলা এমসিকিউ হয়তো আসতে পারে। তাহলে চলো আমরা এখন, তাহলে এটা আসলে কি হবে, দেখো 50 থেকে 85 হবে, বাট এখানে 85 নাই, এই জন্য গ হবে অ্যান্সার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার মানে 2 নাম্বার, ঠিক আছে? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে, যে ওজন থাকে, মেইনলি হলো এটাই, তাই না? তারপর এবার দেখবা যে বায়ুমণ্ডলে, তারপরে বলছে যে বায়ুমণ্ডলে হেমোস্ফিয়ারে কোনটা থাকে না, এই দেখবা মিথেন থাকে না। হেমোস্ফিয়ারে মেইনলি নাইট্রোজেন থাকে, সরি নাইট্রোজেন না, হিলিয়াম থাকে, ঠিক আছে? অক্সিজেন থাকে, এইগুলা থাকে, আর্গন থাকে, এই জিনিসগুলো আসলে এখানে থাকে। তাহলে দেখবা যে আসলে কোনটা মিথেন, দেখবা সেখানে থাকে না। বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সব থেকে বেশি, হচ্ছে থার্মোস্ফিয়ার, যেহেতু সে সবার উপরে আছে, সূর্যের কাছাকাছি, এটা শীতলতম মেসোস্ফিয়ার। আচ্ছা, ওজন কোন নাম্বারে? ওই যে 2 নাম্বারে বললাম, স্ট্র্যাটোস্ফিয়ার। ঝড় হয় কোথায়? ট্রপোস্ফিয়ার। সাইক্লোন তৈরি হওয়ার জন্য কত? 27 ডিগ্রি, ঠিক আছে, বা 80 ডিগ্রি ফারেনহাইট, বা 300 কেলভিন, ঠিক আছে? চাপ কম হওয়া লাগবে এটা। বয়েলের সূত্র কোনটা? P1 V1 P2 V2, তোমরা সবাই জানো চাপ। আর এটা এই যে নিচের কোন পাশে কোনটা, এই যে সূত্র দেখছো এখানে পিভি, তাহলে পিভি মানে কি? বয়েল, তাহলে যে বয়েল, পিভি কিন্তু কনস্ট্যান্ট থাকে অল টাইম, হ্যাঁ, সে সমানুপাতিক থাকবে। এখানে দেখো পিআরভি, পিআরভি কি? ব্যস্তানুপাতিক, তাহলে এই যে ক্রাফ কমে গেছে, এটা বয়েলের সূত্র। পার্শ্বে লেখক কোন সূত্র? এখানে দেখো ভি আর 1/p, তাহলে ভি আর 1/p, তাহলে এই 1/p আর ভি এটা কিন্তু সমানুপাতিক, এই যে লম্বা চিহ্ন আছে মানে সমানুপাতিক, তো আমি তাই দেখতেছি ভি আর 1/p কিন্তু সমানুপাতিক, বাট ভি আর পি ব্যস্তানুপাতিক, বাট এখানে তো পি দেয় নাই, 1/p দিছে, তাহলে ভি আর 1/p কিন্তু সমানুপাতিক হবে, তাহলে এটা বয়েলের সূত্র। তাহলে উদ্দীপকের এখানে দেখো এখানে কি দিছে, এরপরেরটা দেখবা, এটা যেটা আছে এখানে কিন্তু পি স্থির, পি স্থির লিখে দিছে, তার মানে চাপ স্থির, চাপ স্থির কার? চার্লসের সূত্র, ঠিক আছে না? ভি আর টি। আমরা দেখো মনে রাখবো যে P1 V1/T1 ইকুয়াল কি P2 V2/T2। এই সূত্রটায় টি যদি স্থির হয় সেটা হয় বয়েল, তাহলে বয়েলের সূত্রে টি আমার নাই হয়ে যাবে, তাহলে থাকে কি? শুধু P1 আর V1, P2 V2, তাই না? তারপর আমি যদি টি স্থির করি, এই পি স্থির করি, পি পি মানে কি? চাপ মানে চার্লস, তাহলে পি স্থির করলে চার্লসের সূত্র, তাহলে এখানে পি সরাই দাও, তাহলে থাকতেছে কি? V1/T1 V2/T2, ঠিক আছে? আমি যদি ভি স্থির করি, বাকি থাকলো ভি, ভি স্থির করলে গে লুসাক, কি থাকতেছে? গে লুসাক, তাহলে গে লুসাকে ভি নাই, তার মানে কি? P1/V1, সরি P1/T1 ইন্টু P2/T2, ঠিক আছে? মনে রাখবা পি আর ভি কেবলমাত্র ব্যস্তানুপাতিক,
বাকি দুনিয়ার যাই দেখ সমানুপাতিক হবে, ঠিক আছে? তাহলে পি আর ভি তোমার যদি দেয় তাহলে ব্যস্তানুপাতিক, বাকি দুনিয়ার সবকিছু সমানুপাতিক, এই জন্য বাকি সবকিছু দেখবা সমানুপাতিক হয়েছে, ঠিক আছে? এবার এখানে দেখবা যে মেসোস্ফিয়ার, আচ্ছা এটা আবার রিপিট হয়েছে, ওই সেম এটা রিপিট হয়েছে এটা। তাহলে কোনটা পরম শূন্য তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিন, মানে 273 -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 কেলভিন নাই, মানে -273। তত্ত্বীয়ভাবে শূন্য হয় ওই যে ওই পরম শূন্য তাপমাত্রাতে গ্যাসের আয়তন শূন্য হয়, মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। আদর্শ গ্যাসের সমীকরণ পি সমান এনআরটি। আদর্শ গ্যাসের গতির সমীকরণ পি সমান 1 mnc স্কয়ার, মনে রাখবা। এম হলো একটা অণুর ভর, একটা অণুর ভর, এন হলো অণুর সংখ্যা। তাহলে এম এর জায়গাতে আমি বড় হাতের কি, বড় হাতের এম লিখতে পারি, আণবিক ভর, ঠিক আছে? কারণ এক মোলে যতগুলো অণু থাকে তার সবগুলোর ভরই মানে কি আণবিক ভর, তাহলে এম এন মানে আণবিক ভর। তাহলে গ্যাসের গতিতত্ত্ব মানে কি পিভি 1/mnc স্কয়ার, ঠিক আছে? এসএটিপি, এসএটিপি মানে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 মানে কত? 278 কেলভিন। এটাকে আমরা কি বলি? রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা। এখানে চাপ কত হয়? 100 কিলো প্যাসকেল। এখানে আয়তন কত হয়? 24.789, ঠিক আছে? আরেকটা হলো এসটিপি বা এনটিপি। এই ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন তাপ, 1 এটিএম চাপ। 1 এটিএম মানে কত? 101.325 কিলো প্যাসকেল। আর এখানে 100 মানে কি একের থেকে একটু কম এটিএম হবে, ঠিক আছে? এসটিপিতে 1 মোল, যে কোনো এসটিপিতে 1 মোল মানে 22.4 লিটার। গ্যাসের গতিতত্ত্ব, এই যে একটু আগে আমরা সূত্র দেখলাম, পিভি সমান এনআরটি। এন মানে কি? ডাব্লিউ/এম আর টি। এখানে পি আর এম যদি রেখি, ডাব্লিউ/ভি আর টি, ঠিক আছে? এই ক্লাসটা মানে আমি একটু তাড়াতাড়ি নিতেছি, কারণ এই সেম ক্লাসটা আমি একটু আগে আবার নিছিলাম। পুরো 2 ঘন্টা রেকর্ড করার পর আমি দেখি যে আমার রেকর্ড যে কখন অফ হয়ে গেছে, ঠিক আছে? মানে ঠিক ওটা নেওয়ার পরে এখন আমার আবার নেওয়া লাগতেছে, মানে বুঝতেছো আসলে কেমন? তাহলে ডাব্লিউ/ভি মানে কি? নিজের ভর বাই আণবিক ভর। এই নিজের ভর বাই কি? আয়তন, মানে কি? এটা ঘনত্ব, তাই না? ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। তাহলে এটা ঘনত্ব, তার মানে এটা হলো ডি। ডি মানে রো, রো মানে তো ঘনত্ব, তার মানে রো সমান কি? pm/rt। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? কত? রো সমানুপাতিক পি, সমানুপাতিক 1/t, তাই না? টি নিচে। তার মানে এই রো যেহেতু পি এর মতো দেখতে, তার মানে রো মানে ঘনত্ব সবসময় কি? চাপের সমানুপাতিক। আর রো তাপমাত্রার ব্যস্তানুপাতিক, ঠিক আছে? গেল। তাহলে এরপর এখানে দেখবা গ্যাসের গতি সমীকরণ, তাহলে কি? এই যে এইটাই লিখলাম, pm/rt। তাহলে pm/rt, ঠিক আছে? আচ্ছা, এই যে লিটার এটিএম একদমই মুখস্থ, 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন, ঠিক আছে? আর এসআই এককে কত? 8.314 জুল পার কেলভিন পার মলিকুল, পার মোল, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? জুল পার মোল পার কেলভিন। বা এটাতে যদি আমি সিজিএস একক করি, তাহলে এর সাথে জাস্ট 10⁻7 গুণ হবে সিজিএস, কারণ সিজিএস এ এই জুলটা শুধু কি হবে? 10⁻7 আর্ক আমরা জানি, তাই না? 10⁻7 দিয়ে গুণ করলে এটা হবে সিজিএস। এই যে সিজিএস এ পরে চাইছে, 8.3 আর 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন, ঠিক আছে? এই যে এটার মাত্রা চাইছে, মানে কি? জুল পার মোল পার কেলভিন মানে কি? কাচ পার কেলভিন পার মোল, মানে খ, ঠিক আছে? এই যে এখানে বোলজম্যান কনস্ট্যান্ট চাইছে, বোলজম্যান ধ্রুবকের একক কত? তাহলে বোলজম্যান একক আমরা কেমনে বের করি? যখন আমরা আর কে এন দ্বারা ভাগ করি, তাহলে আর এর মান কত? আর হলো 8.314, এটা ভাগ এন এর মান কত? 6.023 গুণ 10⁻23, তাহলে এটার মান কত আসে? 1.38 গুণ 10⁻23। একক কি হবে? জুল পার কেলভিন পার মলিকিউল। প্রত্যেকটা মনে জুল পার কেলভিন পার মলিকুল, তার মান চাইছে 1.38। এটা এক এটিএম কত প্যাসকেল? তাহলে মনে রাখবা এক এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি সমান 101.325 কিলো প্যাসকেল সমান 1.01325 গুণ 10⁵ প্যাসকেল। মানে কিলো প্যাসকেল 1000 দিয়ে গুণ করলে দেখবা কত? 101.325 হয়। ওটার আমি 1 পয়েন্ট দিয়ে করলাম, কিলো প্যাসকেল সমান 760 টর সমান 1 বার। তার মানে এক এটিএম সমান কত? 760 টর, মানে 1 বার। তাহলে এটিএম যা 12টা, এক এটিএম একবার। মিলিমিটার মার্কারি যা টরতা, 760 মিলিমিটার সমান 760 টর, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে, দেখো কত হবে? এই যে প্রথমটাই হবে, ঠিক আছে না? 101 কিলো প্যাসকেল। তাহলে 1 পয়েন্ট যদি করি তাহলে 1.10⁻2 হয়ে যাবে। স্থির তাপমাত্রা বলছে, তার মানে স্থির তাপমাত্রা মানে কি? বয়েলের সূত্র। তাহলে চাপ, আচ্ছা এই যে একটু আগে যে দেখলাম রো সমানুপাতিক পি সমানুপাতিক 1/t। তাহলে স্থির তাপমাত্রায় যদি হয় তাহলে পি আর রো সমানুপাতিক, তার মানে কি? বাড়বে, ঠিক আছে না? পি দেখতে রো এর মতো, এই জন্য দুইটা বাড়ে। চাপে ঘনত্ব বাড়ে আর তাপমাত্রা বাড়াইলে কমবে। 18 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে 0.8 এটিএম চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত, এর আণবিক ভর কত?
তাহলে আণবিক ভর চাইছে, তাহলে আণবিক ভর ওই যে পি আণবিক ভর চাইছে, তাহলে ঘনত্ব সমান আমরা কি দেখলাম, পিএম বাই আর টি রো সমান, তাই না? তাহলে ঘনত্বের মান কত এখানে চাইছে 2.25 ইন্টু পি এখানে কত 0.8 ইন্টু এম এখানে কত, এমই তো চাইছে, ইন্টু আর কত দেখো লিটার আছে, গ্রাম পার লিটার, তার মানে লিটার এককে আর এর মান কত 0.0821 গুণন আর টি এখানে কত, টি হলো 18, তাই না? তাহলে 273 প্লাস 18 291। তাহলে এটা তোমরা এমনে করে পারবা কি? আচ্ছা এমনি করে একটু দেখি, এই 0.8 আছে, এখানে দেখো কত আছে 0.8 এর কয় গুণ আছে, তাহলে উপরে দেখো এই যে এটা 0.8 আছে, তাই না? আর নিচে 0.0, এটা 0.08 ধরি আমি, এটা ঠিক আছে, টুটা বাদ, তাহলে 0.08 আর উপরে 0.8, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে আসলে কত গুণ হইতেছে 10 গুণ, তাই না? তাহলে উপরে আসলে 10 হবে, কারণ উপরেটা 10 গুণ বড়, তাই কিনা? তাই না? নিচে এটা দেখো এক্সট্রা শূন্য বেশি আছে, তার মানে সে অর্থ থেকে 10 গুণ কম, এই জন্য এটাতে ভাগ করলে আসলে কত হয় 10, তাই তো? আর নিচে আমার 291, তাহলে 291, তাহলে এম সমান কত হবে 291 গুণন 2.25 ভাগ 10, ঠিক আছে? তাহলে এই 2.25 ইন্টু 291, 2.25 মানে কত, এটা প্রায় আড়াইয়ের মতো, তাহলে আড়াই গুণন 290 ধরো এটারে, তাহলে 290 গুণন আমার আসলে কত, আচ্ছা এটারে 2 ধরো 2, তাহলে 290 গুণন 2 কত হয় 580, 29 দুগুণে 580, তাই না? 2 হলে 580, বাট 580 থেকে একটু বড় সংখ্যা হবে না, প্রায় 600-র মতো হবে, আর 600 10 দ্বারা ভাগ করলে কত হয় 60, তার মানে 60 এর কাছাকাছি অ্যান্সার কোনটা আছে, যে ক নাম্বার, ঠিক আছে না? 290 রে 200 ওটারে 2 ধরছি আমি, আর এটারে 290 ধরছি, তাহলে 290 গুণ 580 আর নিচে 10 দ্বারা ভাগ করলে কত হয় 60, মানে ওই যে 700 যেহেতু কাছাকাছি আছে ওইটা অ্যান্সার। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত 22.4 লিটার, আর আমরা 1 মিটার কিউব সমান আমরা জানি 1000 লিটার, আর লিটার যেটা ওটা মানে কি ডিএম কিউব, তাহলে এটা হলো এসআই এককে আর এটা হলো লিটার এককে, তাহলে তুমি যদি এই লিটারকে মিটার কিউবে বানাতে যাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা তো জানি যে 22.4 লিটার, তাহলে ওরা যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কত 22.4 গুণ 10⁻³ তাহলে 22.4 গুণ 10⁻³ মিটার কিউব হবে, তখন মানে খ। এই সূত্রে দেখো কোনো 25 ডিগ্রি তাপমাত্রায় চাপ দিছে এত, তার মানে এটা হলো কি P1, আর এই ক্ষেত্রে 1/V1, তার মানে এটা হলো 1/V1 হলো এত, মানে এটা তো আসলে আদি আয়তন, বাট আয়তনটা যার আয়তনের বিপরীতটা দেওয়া আছে 1/V দেওয়া আছে, আর আয়তন যদি ওই 1/Vটা মানে ওই আয়তনটা যদি আমি এত করি মানে সেটা তখন কি 1/V2 হয়ে যাবে, হইলে চাপ কত, তাহলে এখানে তাপমানটা কিন্তু স্থিরই আছে, তার মানে কি P1V1 একটু P2V2, P1V1 ইকুয়াল কি P2V2, মানে চাপ চাইছে মানে P2 চাইছে, তাহলে P2 সমান কি হবে V1/V2 ইন্টু P1, তাই তো? P1 যেহেতু এক আমি লিখতেছি না V1, তাহলে V1 এর মান, এখানে তো V1 এর মান দেওয়া নাই, 1/V1 এর মান দেওয়া আছে, তাহলে 1/V1 0.05, তাহলে V1 কত হবে 1/0.05, তাহলে V1 এর জায়গাতে আমি 1/0.05 দিলাম ভাগ V2, V2 এর মান দেখো 1/V এর মান দেওয়া আছে এত, তাহলে নর্মাল V2 এর মান কত হবে 1/ ওইটা, তাহলে 1/0.042, তাহলে আমি যদি করি তাহলে 1/0.05 আর নিচে আমার উপরে কত হয়ে যাবে 0.042, তাই তো? এটাই তো উপরে হয়ে যাবে। এখন এক কাজ করো, যেহেতু পয়েন্ট আছে এখন তাহলে আমি কি করব, উপরে পয়েন্টটা হাঁটাই দেব, পয়েন্ট হাঁটাই দেওয়ার কারণে নিচে আমি একটা 1 লিখবো, 1 এর পর 3টা সংখ্যা মানে 1 2 3, তাহলে উপরে আমার শুধু এখন 42 আছে, তার মানে পয়েন্টটা নাই মানে কি 0044 মানে 42, এখন নিচে আমি এই পয়েন্টটা উঠাই দেবো, নিচের পয়েন্টটা উঠাই দিলে আমার উপরে আমার 1 লিখতে হবে, আর এই পয়েন্টটা উঠাই দেওয়ার পর আমার কয়টা সংখ্যা আছে 2টা, তার মানে উপরে আমার 2টা শূন্য, তাহলে নিচে এখন আমার শুধু 5 আছে, ঠিক আছে? তাহলে 100 দিয়ে 1000 ভাগ করলে কত হয় 10, 5 দিয়ে 42 ভাগ করলে কত হয় 5 8 40, তাহলে বাকি থাকলো 2, 5 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4 5 20 মানে 0.4, তার মানে 8.4 হইতেছে, আর এই 8.4টারে আমি 10 দিয়ে ভাগ করলে 0.84, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হলো এইটা। তারপরে আসো এ আর বি, এখানে মূল সংখ্যা আছে এত এত, আংশিক চাপ কত, তাহলে আংশিক চাপের আমরা সূত্র জানি কি, আংশিক চাপ সমান কি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ কেমনে বের করি, নিজের মোল বাই মোট মোল, নিজের বাই মোট মোল ইন্টু চাপ, তাহলে এখানে কার চাইছে এ গ্যাসের নিজের মোল কত 10 মোল, আর টোটাল মোল কত 40 মোল, তাহলে নিজের মোল বাই মোট মোল, এটা তো মোল ভগ্নাংশ হলো, এর সাথে মোট চাপ কত 12 এটিএম, তাহলে 0 0 কাটা 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 এটিএম। বায়ুমণ্ডলের নাইট্রোজেন থাকে কত 0.78%,
যে 78% থাকে, তাহলে 78%, তার মানে সে মোট চাপের 78%ই দিবে। মোট চাপ যদি 1 হয় তাহলে 0.78, তাহলে হবে 0.78। এত গ্রাম অক্সিজেন আর এত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে মোল, কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ, তাহলে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম আছে? 0.573, এটা ভাগ কার্বন ডাইঅক্সাইড হলো 44, আর নিচে ওই 0.0573 বাই 44 প্লাস অক্সিজেন আছে কত? 1.032 বাই 32। এটা তোমরা এমনি জীবনেও পারবে না, এটা খুবই একটা কঠিন, ঠিক আছে? এটা আমরা এমনি করতে যাবো না, এটা আমরা হুবহু মনে রাখবো, বাকিগুলো তো এমনি পারতেছি, বাট এটা আসলে এমনি পড়বে না, ঠিক আছে? তাহলে এটার আসলে অ্যান্সার দেখবা কত, এই যে এটা আছে, ঠিক আছে? এটা একটু জটিল, এটা কিন্তু এমনি আসলে পারবে না। এখানে বলছে সমভরের মিথেন আর এটা এই গ্যাস 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা আছে, হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত? তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ মানে কি? দুইজন সমভর বলছে, মানে এটাও এম ভর আছে, এটাও এম গ্রাম আছে, তাহলে তুমি হাইড্রোজেনের আংশিক চাপ বের করবা, তাহলে হাইড্রোজেনের ভরটা কি উপরে হবে, কারণ হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করবো, তাহলে নিজের ভর বাই মোট ভর, নিজের মোল বাই মোট মোল, তাহলে হাইড্রোজেন চাইছে হাইড্রোজেনের নিজের মোল কত, আমি ধরছি এম ভর, তাহলে এম বাই কত হইতেছে, হাইড্রোজেন যেহেতু পারমাণবিক ভর, আণবিক ভর 2, এই জন্য 2, আর নিচে মোট মোল, তাহলে হাইড্রোজেনের হলো কত, এম বাই 2 প্লাস মিথেন আছে, তাহলে মিথেন কত, এম বাই 16, দুইজন তো আসলে সমান ভর, তাহলে দুইজনকে আমি এরকম ধরছি, ঠিক আছে? তাহলে এখন উপরে দেখো, এটা ইন্টু মোট চাপ পি, তাহলে এটাই তো আমি যার উপরে রাখছি তার তো আসলে আমি কি চাপ বের করতেছি, যেহেতু হাইড্রোজেন মানে 2, তাহলে উপরে আমার তাহলে কি এম বাই 2 থাকতেছে, আর নিচে আমরা এটা আমি যদি গসাগু করি 16, আর এটা হলো 8m প্লাস এম মানে 9m, তাহলে এম বাই 2 আর এখানে আমার 16/9m, তাই না? এটার সাথে একটা পি আছে, এটার সাথে একটা পি আছে, তাহলে এম এম কাটা, তার মানে কত, ওই যে 16 2 দিয়ে এম এম কাটা, নিচে থাকলে 9, 2 দিয়ে 16 রে কাটলে কত হয়, 8, তাই না? তাহলে 8/9, তাহলে 8/9 ইন্টু পি, আর 8/9 ইন্টু পি মানে কি মোট চাপের 8/9 অংশ। যদি তোমার মিথেনের এখন আবার বলে, তাহলে তুমি একটা বের করছো, আরেকটারে 1 থেকে বিয়োগ করে দেবা, 8/9, ঠিক আছে? তাহলে ওটা কত হবে, 1/9 অংশ, ঠিক আছে না? তাহলে একটা থেকে বের করে দেবা। তারপর এখানে দেখো, এখানে বলছে যে একটা হলো 6 মোল আর একটা হলো 14 মোল, মোট চাপ এত, এর আংশিক চাপ কত, তাহলে এর আংশিক চাপ এর মোল ভগ্নাংশ বের করবো, এর মোল নিজের মোল কত 6, তাহলে 6 বাই টোটাল মানে 6 প্লাস 14 ইনটু মোট চাপ মানে 200, তাহলে এটা হলো কত 20, 20 এটাতে ভাগ করলে 10, 6 দুগুণ 6 10 60, তাহলে অ্যান্সার হবে ক, ঠিক আছে? প্রত্যেকটা একই। এখানে বলছে 3.2 গ্রাম একটা গ্যাস এত আয়তন দখল করে, তাহলে গ্যাসটার কি হতে পারে, মানে গ্যাসটা আণবিক ভর বের করতে পারবা। তাহলে আমরা জানি এসটিপি যেহেতু বলছে, এসটিপিতে 22.4 লিটারের একটা জিনিসের 22.4 লিটারের ভর হলো তার 1 মোল, মানে তার আণবিক ভর, তাহলে এর 22.4 লিটারের ভর বের করতে পারলেই তো হয়েছে। তাহলে এর 2.24 এই লিটারের ভর হলো 3.2 গ্রাম, তাহলে এর 22.4 এর ভর কত হবে কও দেখি, 3.2 গুণন 22.4 আর নিচে আমার কত 2.24, তাহলে 2.24 দিয়ে 22.4 ভাগ করলে দেখবা যে 10 হইতেছে, তাই না? কারণ ওটা এক ঘর বড়, একটা পয়েন্ট ওই পারে চলে গেছে 10, আর 3.2 রে 10 দিয়ে ভাগ করলে হয় 32, তাহলে অ্যান্সার হবে এটা কত 32। 32 কার ভর, অক্সিজেনের ভর, ঠিক আছে না? বা তোমরা এক কাজ করতে পারো, এখানে তোমরা এই যে এটার মোল সংখ্যা হিসাব করতে পারো, 2 পয়েন্ট এটা দিয়ে এটার মোল সংখ্যা হিসাব করতে পারো, 2.2 লিটারে কত মোল, ঠিক আছে? দেন তোমরা মোল সংখ্যা সমান কি জানো, নিজের মোল বাই আণবিক ভর, তাহলে বাই 2.24 রে তুমি যদি 22.4 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তুমি মোল পাইতেছো, কারণ এসটিপি, তাহলে 0.1 মোল হয়, এই এন এর জায়গাতে 0.1 বসাবা, আর ডাব্লিউ কত দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে 3.2, আর তুমি তো এম চাইতেছো, তাহলে কোনাকুনি 3.2 রে 0.1 দ্বারা ভাগ করলে 32 পাও। আচ্ছা, পরে একটা 0.5 মোল আর 0.3 মোল অক্সিজেন আছে, একটা মিশালের মোল ভগ্নাংশ কত, অক্সিজেনের মোল ভগ্নাংশ চাইছে, তাহলে অক্সিজেনের নিজের মোল বাই মোট মোল, মোট মোল কত 0.3 প্লাস 0.5, তার মানে কত 0.3 বাই 0.8, তার মানে কত 3/8, 3/8, তাহলে 3/8 এখন হিসাব কেমনে করবা, উপরে একটা বড় সংখ্যা আনতে হবে, তাহলে উপরে একটা এক্সট্রা শূন্য লেখো, তাহলে নিচে কত 10 হয়ে যাবে, তাই না? কাটাকাটি, তাহলে উপরে আমি সবসময় উপরে একটা বড় সংখ্যা করতে হবে, তাহলে উপরে আমি 30 বানাইছি, 3 থেকে 30, পরে নিচে আমার একটা 10 দেওয়া আছে, এখন 8 রে আমি 30 দ্বারা ভাগ করলে কত হয়, 4 8 32, তাহলে 4 থেকে একটা ছোট, 4 এর থেকে একটু ছোট 2 কম, তার মানে 3.8 এর মতো একটা হবে, তাহলে 3.8 ভাগ আবার 10, তার মানে 0.38, তাহলে 0.38 আসলে কই আছে, 0.38 দেখো এই যে 38 নাই, বাট 375 আছে, তাহলে ওটা হবে অ্যান্সার কাছাকাছি। 6 মোল আর 14 মোল মোট চাপ এত, তার মানে 6 আর 14 কার চাইছে, অক্সিজেনের চাইছে, তাহলে অক্সিজেন হলো 6, তাহলে 6 ভাগ 6 প্লাস 14, আর নিচে আমার এখানে 200, তাই না? তাহলে এটা হলো 20, তাহলে 20 এটা দ্বারা কাটলে হয় 10, 6 10 60, তাহলে এটা একটু আগে করলাম। গ্যাসের ব্যবহার হার, এই যে সবসময় আণবিক ভরের সাথে সম্পর্ক, পারমাণবিক ভর কিন্তু না, গ্যাসগুলো ম্যাক্সিমামই দেখবা যে ওরা 2 3 এইভাবেই থাকে, এই জন্য আমরা আণবিক ভর হিসেবে করি। তারপর এখানে বলছে এই যে একটা কাঁচ পাত্র দিয়েছে, এটা আমাদের সিকিউ টাইপের অঙ্ক,
একটা কাঁচ নিছি আমি, এই যে এখান থেকে একটা কাঁচ নিছি, তাহলে এটার প্রথম মুখে HCl, তার মানে এখানে আছে HCl আর এখানে আছে অ্যামোনিয়া। আমি ধরলাম HClটা এই পয়েন্টে যায়, মানে সে x দূরত্বে যাওয়ার পর সে ওর সাথে মিলিত হয়। তাহলে NH3 আসলে কত দূরত্ব? টোটাল তো আমার 25, তাহলে এই দূরত্বটা আমার কত হবে? 25 মাইনাস এক্স, তাই না? এটা যদি x হয় তাহলে এটা 25 মাইনাস এক্স। এখন আমরা ব্যাপনের হারের সূত্র জানি কি? আমরা জানি যে R of NH3 বাই R of HCl। তার আগে আমরা একটু সূত্রটা লিখি। আচ্ছা, এটা তো তোমরা ভর দিয়ে কি জানো? ভরের বিপরীত। এখানে m of HCl m of NH3 হবে, তাই তো? এটা তো ব্যস্ত থেকে আমরা জানি। এখন এই যে আর মানে কি? হার মানে কি? একটা বেগ। বেগ মানে কি? দূরত্ব বাই সময়, তাই না? দূরত্ব বাই সময়, এটা হলো আমাদের বেগ। তাহলে এখানে তো সময় একই, এই পজিশনে যেই সময়ে যাবে এই তো সেম সময় এই জায়গাতে যাবে, তাহলে দুইজনের সময় একই, কিন্তু দুইজনের দূরত্ব সেম না। তাহলে NH3 এর ক্ষেত্রে NH3 এর দূরত্ব কত? 25 মাইনাস এক্স। তাহলে যে 25 মাইনাস এক্স, এখানে বাই আমি একটা টি দিব, আবার এর ক্ষেত্রেও দেখবা আমি এক্স বাই একটা টি দিব। তাহলে 1 বাই উপরে 1 বাই টি, নিচে 1 বাই টি কাটাকাটি চলে যাবে, এই জন্য আমি ওটা লিখলাম না। এখন উপরে আমার এই সেলের ভর কত? 36.5, আর নিচে আমার NH3 এর ভর কত? 17, তাই না? তাহলে উপরে দেখো 17 দুগুণ 34 হয়, বাট এখানে কত আমার আছে? 35.5, মানে কি? দ্বিগুণের থেকে একটু বেশি, তার মানে কত? দ্বিগুণের থেকে একটু বেশি, তার মানে 2.2 এর মতো একটা সংখ্যা হবে, তাই না? 34 থাকলে আমি 2 দিতাম, বাট 35.5 আছে, দ্বিগুণের থেকে একটু বেশি, 2.2 লিখলাম। আর এখানে আমার কত? 25 মাইনাস এক্স, নিচে আমার এক্স, তাহলে 2.25 এটার উপর রুট করলে কি হয় তোমরা জানো? 1.5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 2.25 আসে, এটা একটু মনে রাখবা। 1.5 এর স্কোয়ার করলে তাহলে এটা তো 2.25 এর মতোই আছে। তাহলে এটা যদি আমরা রুট করি তাহলে আমরা কি 1.5 পাবো। তাহলে এটা সমান কি? 1.5, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 25 মাইনাস এক্স সমান কত আসতেছে? 1.5x, তাই না? এটা ওই পারে গেলে কত হবে? 25 সমান কত? 2.5x। তাহলে x এর মান কত? x এর মান হলো 10। তাহলে এই যে 10 সেন্টিমিটার, x আমি কারে ধরছিলাম? এই যে এই সেল থেকে দূরত্ব, মানে প্রথম মুখ থেকে দূরত্ব, তার মানে প্রথম মুখ থেকে দূরত্ব 10 সেন্টিমিটার, আর দ্বিতীয় মুখ থেকে দূরত্ব তাহলে কত হইতো? 25 মাইনাস 10 মানে কি? 15 সেন্টিমিটার, ঠিক আছে না? তো প্রথম মুখ থেকে এটা সঠিক। আচ্ছা, তাহলে এই যে ব্যাপনের সূত্রটা আছে এটা আমরা মনে রাখবো কেমনে? দেখো, এই যে R1 বাই R2 ভরের ব্যস্তানুপাতিক, ফলে M2 বাই M1, আবার ঘনত্বও একই, D2 বাই D1, আবার সময়ের T2 বাই T1, কিন্তু এটার উপরে রুট নেই, ঠিক আছে? সময় যদি বলে তাহলে সময় দিয়ে এটা বলবো। আর গ্যাসের হার বেশি মানে সময় আমার কম লাগবে, আর ভর বেশি মানে ব্যাপন হার কম। সূত্র থেকে দেখতেছি যার ভর কম তার ব্যাপন হার বেশি, ফলে তার কম সময়ে ব্যাপিত হয়ে যাবে। নিচের কোন গ্যাসটি ব্যবহার বেশি? যার ভর কম। দেখো, এই যে মিথেন হবে, মিথেনের ভর হলো 16, তাই না? ক্লোরিনের ভর হলো কত? একটা হলো 35.5, তাহলে এটা হবে 71, এর ভর তো 17, এর ভর 34.5, তাহলে এটা হবে অ্যান্সার। কোন গ্যাসটি ব্যবহৃত হতে অধিক সময় লাগবে? যার ভর বেশি তার ব্যাপন হার কম, তারই তো সময় বেশি লাগবে। যার ব্যাপন হার কম তার সময় বেশি লাগবে। আর ব্যাপন হার কম কার? যার ভর তোমার বেশি। তাহলে এখানে দেখবা সালফার ডাইঅক্সাইডের ভর বেশি, 64 ভর। এর নিচের কোনটি অধিকারে ব্যবহৃত হবে? যার ভর কম, তাহলে এই যে মিথেন 16, এটা এই যে অধিকারে ব্যবহৃত হবে যার ভর কম, এই যে হাইড্রোজেন 2। ব্যবহার হার বেশি কার? যার ভর কম। কার ভর কম? এই যে এরকম অ্যামোনিয়া 17, ওদের তো বেশি, তোমরা যোগ করে দেখবা। ব্যবহার হার সমান কোনটা? এই যে N2 এর ভর কত? 28, সি এর ভর কত? 12 প্লাস 14, 12 প্লাস 16 এরও 28, তাহলে দুইজনের ভর সেম, মানে দুইজনের ব্যবহার হার সেম। 27 ডিগ্রিতে আরএমএস বেগ কোনটার বেশি? আরএমএস বেগ আমরা কেমনে পাই? আরএমএস বেগ সমান কি? √3RT/m, তাহলে তাপমাত্রা তো সেমই বলে দিচ্ছে, তাহলে সি সমানুপাতিক 1/√m। তাহলে ভর যার কম তার বেগ বেশি, তাহলে ভর কার কম? এই যে হাইড্রোজেন। এসটিপিতে অক্সিজেনের, এই যে এসটিপিতে অক্সিজেনের আরএমএস বেগ কত? 461, মানে এটা ম্যাট 2021, মানে আমি যেইবার দিছিলাম সেইবার এটা আসছিল। তাহলে এটা একদম হুবহু মনে রাখা লাগবে, এটা অঙ্ক করে তুমি জীবনেও পারবে না। 27 ডিগ্রিতে অক্সিজেনের কত? তাহলে এইটাও তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এইটাও কঠিন হয়ে যাবে বের করা। তাহলে এটা দেখবা 483 পয়েন্ট এত, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখা, একটু তোমরা করবা, বা তোমরা যদি চেষ্টাও করো তাহলে আমি একটু দেখাই দিই কেমনে করবা। 3 আর মানে কত? 3.8 এটা ইন্টু টি হলো কত? 27 ডিগ্রি মানে 300, ঠিক আছে? আর অক্সিজেনের ভর কত? 32। আচ্ছা, এটা পারবো মনে হয়। দেখো 32 গুণন, এটা কিন্তু সবসময় কেজিতে বসাই দেবে, কারণ আমরা বেগের একক মিটার পার সেকেন্ড, যেটা এসআই একক। তাহলে এসআই একক ওজনের একক কেজি, তাহলে এটা গেল। তাহলে এখন তুমি একটু দেখো কি থেকে কি করবা। এখন তুমি এক কাজ করতে পারো, এই যে দেখো, এই যে এখানে আছে, এখানে দেখো 32 আছে,
এই 32 সালে তুমি তো 30 ধরতে পারো, তাই না? এটারে তুমি 30 ধরবা, তাহলে এই 30 দিয়ে তুমি যদি 300 রে কাটো কত পাও? 30 দিয়ে 300 রে কাটলে পাও 10। আর নিচে আমার -10⁻³ আছে, ওটা উপরে গেলে কি 10⁻³ হবে। তাহলে উপরে 10⁻³ আর একটা 10 মানে কি 10⁻4, উপরে 10⁻4 থাকলো, তাই না? গুণন আমার এই যে 3 গুণন 8.314, এটাই তো থাকলো, আর কি কিছু থাকলো? থাকলো না। 32 দিয়ে তুমি কাটা করছি, এটার উপরে রুট, তাই না? তাহলে এইটা দেখো 10⁻4 আর নিচে আমার এই 3 আটা কত হয়? 24, তাই না? বাট এটা একটু 25-এর মতো হবে, 25-এর মতো হবে না? 3 আটা 24, যেহেতু এই 8-এর থেকে বেশি, তাহলে এটা হলো রুট। তাহলে 25-এর রুট করলে 5 হয়, এটার সাথে গুণ আছে, তার মানে এটারও রুট করতে হবে, এটার রুট করলে কত হবে? 100, তার মানে কত? 500। তাহলে দেখো 500-এর কাছাকাছি অ্যান্সার কত? 483। তাহলে সব থেকে বড় যে অ্যান্সারটা 500-এর কাছাকাছি আমি নেব সেই, ঠিক আছে? এই যে 500 আছে, বাট 500-এর একটা মান কম হবে, কারণ কি? এই যে 32 আমি 30 ধরছিলাম, তাই না? তাহলে 32-এ 30 ধরে গেছি, তার মানে হররে আমি একটু ছোট ধরছি, এই জন্য সে একটু কাটাকাটি করে একটু সংখ্যাটাকে ছোট বানিয়ে দিত 83। এই যে আরএমএস ব্যাগের সঠিক ক্রম কত? যার ভর কম। দেখো হাইড্রোজেনের ভর 2, তার মানে আর নাইট্রোজেনের ভর 28, কার্বন ডাইঅক্সাইডের ভর 44, তাহলে এটা তো ঠিক, কারণ যার সব থেকে ভর কম তার আরএমএস বেগ বেশি, তাই না? তাহলে এদের ভরটা দেখবা যে সব থেকে কম এয়ার, তারপর কম এয়ার, তারপর হলো এয়ার, এটা ঠিক আছে। কোনটা দ্রুত ব্যবহৃত হবে? দেখো ফ্লোরিন গ্যাস, ফ্লোরিন কিন্তু F2 হিসেবে থাকবে, তার মানে একটার হলো কত? 19, তাহলে 19 দুগুণ 38, দুইটা। অক্সিজেন মানে 32, O2 হিসেবে থাকে। নিয়ন মানে সিঙ্গেল হিসেবে থাকে, তাই না? তার মানে নিয়নের কত? 19। আর ক্লোরিন তো Cl2 হিসেবে থাকে, মানে 71, তাহলে এই ক্ষেত্রে নিয়ন। অনেকে কিন্তু ফ্লোরিন দিতে পারো, ফ্লোরিন মনে রাখবে F2 হিসেবে থাকে। 1 মোলে গতিশক্তি কত? 3/2 nRT, এটা হলো গতিশক্তির সূত্র। এখানে n এর জায়গাতে 1 বসলে 3/2 RT হবে, তাহলে 3/2 RT এটা। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেনের গতিশক্তি কত? আচ্ছা, এইটা তুমি যদি করতে যাও, দেখো এই দেখো 3606 3616, তার মানে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার আসলে হয়, বাট তুমি আসলে আলাদা করতে পারবে না, কারণ 6 আর 16 এটা অনেক বড় ক্যালকুলেশন, যেখানে মাত্র 10-এর পার্থক্য দিচ্ছে, ফলে তুমি কিন্তু কনভিন্স হয়ে যাবা। এই জন্য এটা একটু মনে রাখো, 3616 অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এই যে কক্ষতা মাত্রায় তা না, এটা পারবা। এখানে কক্ষতা মাত্রায় 1 টাউনের গতিশক্তি, তাহলে 3/2 nRT, এটা হলো 1 মোলের। 1 মোলের তাহলে কি হবে? 3/2 RT হবে, তাই না? এই 1 মোল মানে কি? এখানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণুপরমাণু আছে, তাই না? n এর সংখ্যক অণুপরমাণু আছে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক অণুপরমাণু হলো এই 3/2 RT, বা 1 মোলের 3/2 RT। তাহলে একটা অণুর কত হবে? অ্যাভোগাড্রোর সংখ্যক অণু যদি এত হয়, তাহলে একটা অণুর কত হবে? এটার অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ হবে, তার মানে 3/2 R/Na ইনটু T। আর আমি একটু আগে পড়াইলাম R/n মানে কি? বোলসম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? বোলসম্যান ধ্রুবকের একক। তাহলে একটা অণুর গতিশক্তি চাইছে, তাহলে তুমি 3/2 করবা, একটা অণু কত? 1.38, আমরা জানি k এর মান 10⁻23 ইনটু T, T এর মান কত? কক্ষ তাপমাত্রা মানে কি? 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 28 ডিগ্রি মানে 298 কেলভিন। তাহলে এবার দেখো হিসাব করে, এটা 298 এ তুমি 300 ধরো, 300, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 300, আর এটা হলো 3/2 মানে 1.5, তাহলে 1.5 দিয়ে 300 এর ভাগ গুণ করলে কত হয়? 450, 450 গুণন 1.38 গুণন 10⁻23। এখন এই 450টা, আচ্ছা অপশনগুলো দেখো 6.6.6 পয়েন্ট আছে, তাহলে 450 এ তোমার 4.5 করতে হবে, 4.5। তাহলে 4.5 করলে তুমি 2 ঘর ছোট করছো, তার মানে 10⁻2 হবে। আর ওই 10⁻2টা 10⁻23 রে আরেকটু কমায় কি করবে? 10⁻21 করে দিবে, তাই না? কারণ এটা তো 10⁻2 প্লাস মান, এটা হলো -3, তাহলে এর সাথে আমার কত? 1.38 আছে, তাহলে 1.38 আর 4.5 গুণ করলে তুমি বুঝতেছো 6 পয়েন্ট কিছু একটা মান আসবে, তাহলে 6 পয়েন্ট কিছু একটা মান আসবে। 4.5 দেখো কত? 6.17 বা এরকম একটা মান আসবে, ওখানে 17 দেখো 6.09 দেওয়া আছে, 6.5 দেওয়া আছে, 6 পয়েন্ট। আচ্ছা তুমি আগে, যেহেতু 6 পয়েন্টে কাহিনী দিচ্ছে, তুমি আগে এই যে 10 টু দি পাওয়ার দিয়ে হিসাবটা মিলাও, এটা 10 টু দি পাওয়ার 21 আসতেছে, তার মানে 6 পয়েন্ট যেটা একটা আসবে, এটা 10 টু দি পাওয়ার 21 আসবে, এর সাথে 10 টু দি পাওয়ার -21, এটা তো আমার কি জুল এককে আসবে না? 6 পয়েন্ট যাই আসুক, তুমি যেহেতু কাছাকাছি আছে, তুমি 6 পয়েন্ট বাদ দাও, 10 টু দি পাওয়ার -21 পর্যন্ত তুমি আনতে পারছো। কিন্তু এটাতে গতিশক্তি চাইছে কিসে? আর কে চাইছে, তাহলে জুল রে আমার 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ দিতে হবে, তাহলে -21 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করলে কত হবে? 10 টু দি পাওয়ার -14 হয়ে যাবে না? তাহলে 10 টু দি পাওয়ার -14 কই আছে? এই যে ঘ নাম্বারটা, তাহলে অ্যানসার হবে এটা। বাট তোমাদের অ্যানসার দেওয়া আছে এটা, এটা হলো ভুল, বাট তোমাদের এটাই আসলে অ্যানসার দেওয়া আছে, তাহলে এটা একটু মনে রাখবা, এটা কিন্তু অ্যানসার দেওয়া, এটা দেওয়া, বাট অ্যানসার হবে এইটা, ঠিক আছে? দেখো ওই সেম অঙ্কই, এখানে শুধু বলছি গতিশক্তি কত? জুলে, তাহলে আমি কত? এই যে 10 টু দি পাওয়ার -21 জুল হবে, তাই না? তাহলে 6.17 10 টু দি পাওয়ার -21 জুল, তাই না? বাট এখানে দেখো এখানে আবার 6.1 নাই, 600 এত, মানে এটার আরো 2 ঘরে আমি বাড়াইছি, তাহলে এরা যদি 6.1 থেকে 617 বানাই, তাহলে এরা যদি আমি বড় করছি, তাহলে এরে আমার ছোট করতে হবে, ফলে -21টা আমার 2 ঘর ছোট করে কত বানাবো?
-23 বানাবো, কারণ -21 থেকে -23 ছোট। আমি এক পাশে বড় করলে আরেক পাশে ছোট করতে হবে। তাহলে 617 যদি বানাও 2 ঘর বড় বানাও, এখানে 2 ঘর ছোট করতে হবে, মানে -21 থেকে -23 করতে হবে। সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু দেখবা কত 6.17 -23, এই যে খ, এটার অ্যান্সার। তাহলে এটা যদি খ অ্যান্সার হয় তাহলে এটা অবশ্যই ঘ অ্যান্সার হইতে হবে, বুঝো নাই? অবশ্যই ঘ অ্যান্সার হইতে হবে, বাট ওরা ওটা দিছে, ভুল দিছে। 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমান 3 গ্রাম, এটা আসলে গতিশক্তি কত? দেখো এটা একটু ক্যালকুলেশন করলে পারা যায়। গতিশক্তি মানে কি 3/2 nRT। n মানে কত? n মানে 3/28, তাই না? এটা হলো n। আর কত? 8.314 ইন্টু t কত? 29 ডিগ্রি। তাহলে 29 ডিগ্রি মানে কত? 302, তাই না? তাহলে এইটার একটু ক্যালকুলেশন দেখো, উপরে কিন্তু 3 আছে, 3 আর 3 গুণ করলে 9 হয়, আর এখানে আছে 28। তাহলে 9টারে যদি 28 দিয়ে ভাগ করো 3 নং 27 হয়, 28 এসে আমরা 87 ধরলাম। তার মানে ওই 3 আর 3 থাকবে না, নিচে আমার 3 হয়ে যাবে, তাই না? কারণ 9 রে 28 ভাগ করলে আমি 3 পাই, তাহলে নিচে আমার আসলে এখানে 3 হইলো। দেন এই 3 রে আবার এই 302 দিয়ে ভাগ করলে তুমি 100 পাও, তাই না? তাহলে উপরে আমার কত থাকলো? 100, এর সাথে আমার 8.314 থাকলো, আর নিচে আমার কত থাকলো? উপরে তো আর কিছু নেই, 8.314 আর 100 থাকলো, আর নিচে আমার এই 3 দিয়ে কিন্তু আরে ভাগ করা শেষ, তার মানে নিচে শুধু 2 থাকলো, নিচে শুধু 2, ঠিক আছে? আর এই 2 দ্বারা আমি যদি 8.8 আমি ভাগ করি, তার মানে কত পাই? 4.2 এর মতো একটা কিছু, 2 না আরো কম, মানে 15, মানে 1 এর মতো একটা। আর এই 15 এর সাথে যদি আমি 100 দ্বারা গুণ করি, তাহলে 4 ইনটু 100 কত? 400। তাহলে এই যে কয়ের মতো একটা আছে। আর নিজের কোনটার গড় গতিশক্তি সমান হবে? গতিশক্তি মানে 3/2 nRT। তাহলে গতিশক্তি কখন সমান হবে? যখন t সেম। তাহলে এটা দেখবা গতিশক্তি কখন সেম হবে? যখন তাপমাত্রা সমান। 44 গ্রামের ক্ষেত্রে আমরা জানি PV সমান nRT, তাহলে 44 গ্রাম মানে কি 1 মোল, কারণ কার্বন ডাই অক্সাইডের 1 মোল হচ্ছে 44 গ্রামই, তাহলে PV সমান RT হয়ে যাবে এটা। 8 গ্রাম হিলিয়াম, হিলিয়ামের তো ভর হলো 4, তাহলে 8 গ্রাম মানে কি 2 মোল, তাহলে PV সমান কি 2RT, ঠিক আছে? তাহলে এরপরে দেখবা এই যে 4 গ্রাম হাইড্রোজেন, তা হাইড্রোজেন তো 1 মানে কি 2 গ্রাম, তাহলে 4 গ্রাম আছে, তার মানে কি 2 মোল, তাহলে PV সমান 2RT। এই যে ভ্যান ডার ওয়ালসের সূত্র আমরা জানি P প্লাস AN স্কয়ার বাই V স্কয়ার, ঠিক আছে, ইনটু কি V মাইনাস NB ইকুয়াল কি nRT। এটা হলো কি বাস্তব গ্যাসের সূত্র বা ভ্যান ডার ওয়ালসের সূত্র, এটা হলো বাস্তব গ্যাস মানে, আদর্শ গ্যাস মানে। তাহলে এইটা তোমার 4 গ্রাম হিলিয়াম দিছে, মানে কি 4 গ্রাম হিলিয়াম মানে 1 মোল, তাহলে এনের জায়গাতে 1 বসাও, তাহলে এনের জায়গাতে যদি 1 বসাও তাহলে P প্লাস কি A বাই V স্কয়ার, A বাই V স্কয়ার, V মাইনাস N তো আর নাই 1, তাহলে B আর RT হবে, তার মানে ক নাম্বারটা, ঠিক আছে? তাহলে ক নাম্বার। এরপরে আসো এখানে 28 গ্রাম নাইট্রোজেন, 28 গ্রাম মানে কি নাইট্রোজেনের N2 এর ভরই তো 28, তার মানে 28 মানে কি 1 মোলই তো, তাহলে 1 মোল মানে আবার P প্লাস A বাই V স্কয়ার, আগেরটাই A বাই V স্কয়ার V মাইনাস B RT, এটা হবে গ নাম্বার। বাট তোমাদের একটু অপশনে দেখবে এটা কি ঠিক দেওয়া আছে কিনা, এটা অ্যান্সার কিন্তু এটাই হবে, চেক করে দেখবা উত্তরে কি দেওয়া আছে। এ দ্বারা কি বোঝায়? ওই যে এ আমরা একটু আগে দেখলাম, এটা হলো আন্তঃআণবিক আকর্ষণ, সবসময় মনে রাখবা আন্তঃআণবিক আকর্ষণ। কোন গ্যাস বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, আমরা সবকিছু কি আদর্শ বানাইতে চাই, তাহলে বাস্তবের আদর্শ বানাইতে চাইলে মনে রাখবা অল টাইম নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা অল টাইম বাস্তবে যদি আদর্শ বানাই। আদর্শরে বাস্তব বানাইলে কিন্তু উল্টা, কিন্তু আমরা অল টাইম যেহেতু আদর্শ বানাইতে চাই এই জন্য আমরা নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনের গুণাঙ্ক কত? 1। এই সংকোচনের গুণাঙ্ক 1 এর বেশি হয় কাদের ক্ষেত্রে কও দেখি? যাদের ভর কম, হিলিয়াম হাইড্রোজেন, হিলিয়াম হাইড্রোজেন, ঠিক আছে, নিয়ন, এদের ক্ষেত্রে মেলি হিলিয়াম হাইড্রোজেন ইম্পর্টেন্ট। তো যাদের মান 1 এর বেশি, আরেকজনের আছে 1 এর থেকে কম। 1 এর কম কাদের? যাদের কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, CH4 মিথেন, মানে যাদের একটু ভর বেশি, বড়, যারা বহু পরমাণু, তাদের ক্ষেত্রে মান 1 এর কম। আর মান 1 এর বেশি হওয়া মানে কি জানো? যার মান বেশি, এটা কিন্তু গ্যাসের সংকোচিত গুণাঙ্ক, সংকোচিত গুণাঙ্ক যদি 1 এর বেশি হয়, মান বেশি মানে কি কম পেষণযোগ্য, মান বেশি মানে কম পেষণযোগ্য, পেষণযোগ্য মানে এর বেশি কম্প্রেস করতে পারবে না। আর মান কম মানে কি বেশি পেষণযোগ্য বা অধিক পেষণযোগ্য। আর যে অধিক পেষণযোগ্য হয় তারে অধিক কম্প্রেসড করে তুমি তাড়াতাড়ি ইজিলি গ্যাসে বানাইতে পারবা, এই তরলে রূপান্তর করতে পারবা। তাহলে এই গ্যাসগুলো তরলে রূপান্তর করার জন্য আমরা কি মেইনলি সিলিন্ডার ইউজ করি, ঠিক আছে? তাহলে এই যে মিথেন টিথেন কিন্তু ইউজ করি। তাহলে মনে রাখবা যার মান 1 এর থেকে বেশি তাদের ভর কম হয়, হিলিয়াম হাইড্রোজেন, কিন্তু যার মান বেশি সে কিন্তু কম পেষণযোগ্য হয়। আর যার মান কম তাদের এমনি ভর বেশি হয়, যাদের মান কম, মান কম মানে অধিক পেষণযোগ্য, মানে এদের তরলে রূপান্তর করা যায় যেমন এদের। তো এদের ক্ষেত্রে আবার এদের মধ্যে যদি বলে যে কার আসলে বেশি হবে, সেই ক্ষেত্রে যার ভর বেশি তার, যেমন কার্বন ডাই অক্সাইডের বেশি, তারপরে কি অক্সিজেনের বেশি, তারপরে নাইট্রোজেনের বেশি। আর এদের থেকে অ্যামোনিয়ার কিন্তু আরো বেশি, অ্যামোনিয়ার মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন আছে, এই জন্য সে এক্সেপশনাল।
তার ভর তাদের থেকে কম হওয়ার কারণে সে কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, এটা একটু মনে রাখবা এই সিকোয়েন্সটা। এমনই আমাদের বাকি যারা থাকবে তাদের ভর দিয়ে কম্পেয়ার করবা। ঠিক আছে, ভর যার বেশি তার সংমিশ্রণ গুণাঙ্কের মান বেশি। ঠিক আছে, গেল। নিচের কোন গ্যাসের ক্ষেত্রে একের কম কোনটা বললাম, এই যে মিথেন। সিএনজিতে কত 96% থাকে। বজ্রপাতের সময় কি হয়, N2 + O2 সমান 2NO। তার মানে নাইট্রোজেনটা সক্রিয় হয় এটা তৈরি করে। এটা তাপমাত্রা কত 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। বজ্রপাতের সময় কোন অ্যাসিড তৈরি হয়, যে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে, যেটা পানির সাথে বিক্রিয়া করে HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি করে। নিচের কোনটি প্রাইমারি দূষক, কোনটি সেকেন্ডারি দূষক? তাহলে প্রাইমারি দূষক কোনটা, সেকেন্ডারি দূষক কোনটা, এটা দেখানোর জন্য আমরা তোমাদের একটা ছকে নিয়ে যাই। তাহলে এই যে ছকটা দেখতেছো, এখানে প্রাইমারি দূষক কোনটা, সেকেন্ডারি দূষক কোনটা। দেখো সেকেন্ডারি দূষকগুলো আমরা মনে রাখবো যারা বড়, যাদের আমরা ভাঙতে পারি, যেমন SO3 এরা তুমি যদি ভাঙা SO2 বানাইতে পারো। সালফিউরিক অ্যাসিড এরে ভাঙা H2SO3 সালফিউরিক অ্যাসিড বানাইতে পারো। NO2 এরে ভাঙা NO বানাইতে পারো। N2O4 এরও ভাঙতে পারো। মানে সবগুলো বড় বড় যৌগ। আর একটা পারঅক্সি অ্যাসাইল নাইট্রাইট, তার মানে এগুলো সব বড় বড় যৌগ যাদের তুমি ভাঙতে পারবা। বাট প্রাইমারি দেখো ছোট ছোট, CO এরা আর ভাঙতে পারবে না। CO2 এরাও কিন্তু আর ভাঙতে পারবে না। CO2 এর ভাঙা কিন্তু CO বানানো যায় না, দুইটা কিন্তু আলাদা ধর্ম। SO2 এরাও আর ভাঙতে পারবে না। NO এরাও আর ভাঙতে পারবে না, সব থেকে ছোট নাইট্রোজেন অক্সাইড। NH3 আর ভাঙতে পারবে না। H2S এর ভাঙা আলাদা যৌগ পাবা না। তাহলে মনে রাখবা সেকেন্ডারি সবগুলো বড় বড় যেগুলো আছে, সালফারের বড় অক্সাইড যেটা, এটা SO2 এটা হলো ছোট অক্সাইড, SO3 বড় অক্সাইড, তাহলে বড় অক্সাইড হলো সেকেন্ডারি দূষক। ঠিক আছে, একই সাথে মনে রাখবা এই যে গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড 50% সবথেকে বেশি ভূমিকা রাখে, মিথেন 19%, সিএফসি 16%, ওজোন 8%। এই যে নাইট্রাস অক্সাইড N2 এটা কিন্তু নাইট্রাস এটা হলো 5%, জলীয়বাষ্প 2%। তাহলে নাইট্রাস অক্সাইড কিন্তু NO2 না বা অন্য কিছু না, নাইট্রোজেন ডাই অক্সাইড না, শুধুমাত্র N2O টাই কিন্তু কি গ্রিনহাউসে ভূমিকা রাখে, অন্য কেউ ভূমিকা রাখে না। আর এই যৌগগুলোর মধ্যে সিএফসি বাদে বাকি সব ফটোকেমিক্যাল। তাহলে ফটোকেমিক্যালের আন্ডারে কিন্তু সিএফসি নাই, মনে রাখবা। অন্য যেগুলা গ্রিন হাউস ওরা কিন্তু ফটোকেমিক্যালে থাকে, বাট সিএফসিটা কিন্তু কখনো থাকে না, মনে রাখো। আর এটা একটা নিরাপদ মাত্রা, যেমন SO2 নিরাপদ মাত্রা 0.05। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের কত 350, এটা মনে রাখবা। নাইট্রিক অক্সাইড 350 ppb। ঠিক আছে, তাহলে সালফার ডাইঅক্সাইড CO মানে কত 0.15। তাহলে এগুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট, মনে রাখো। ঠিক আছে, তাহলে এই ছকটা একটু ইম্পর্টেন্ট ছিল, এটা আমি গেলাম। তাহলে এবার দেখবা, তাহলে এটাতে আবার চলে আসো। তাহলে এটার মধ্যে এই যে কোনটা প্রাইমারি দূষক, সব থেকে ছোট যেটা, এই যে যেটা আর ভাঙতে পারবে না। সেকেন্ডারি দূষক যেটা ভাঙা যায়, CO রে ভাঙা যায় না, CO2 রে ভাঙা যায় না, SO2 সালফার সব থেকে ছোট অক্সাইড ভাঙা যায় না, ওজোন রে ভাঙা যায়, ভেঙে অক্সিজেন আর O তৈরি করা যায়। তাহলে যেটারে ভাঙা যায় সেটা সেকেন্ডারি দূষক। ফটোকেমিক্যালে কি কখনোই সিএফসি থাকবে না, কেবলই বললাম। গ্রিন হাউসের মধ্যে কোনটা সব থেকে বেশি, কার্বন ডাইঅক্সাইড অল টাইম 50%। বাট কোনটার ক্ষমতা বেশি, মানে সব থেকে বেশি থাকে এইটা, বাট আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকে সিএফসি কিন্তু 15,000 গুণ বেশি, তার থেকে বেশি তাপমাত্রা বাড়ানোর ক্ষমতা আছে। বাট যেহেতু কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি থাকে, এই জন্য সব থেকে বেশি ভূমিকা এইটা। তাহলে সব থেকে বেশি কোনটা, কার্বন ডাইঅক্সাইড। ফ্রিয়ন 1 2 এর সংকেত কি, এগুলা সংকেত আমরা কেমনে লিখি, জাস্ট যেটা থাকবে ওটার সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করলে কত হয়, 102। প্রথম সংখ্যাটা কার্বন, 2 নাম্বার সংখ্যাটা হাইড্রোজেন, 3 নাম্বার সংখ্যাটা ফ্লোরিন। একদম ডিপলি মনে রাখবা। তাহলে কার্বন কয়টা, একটা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন কয়টা, দুইটা, তাহলে CF2 দাও। কার্বনের অতিরিক্ত হাত ক্লোরিন দ্বারা পূরণ করবা। তাহলে এখানে কার্বনের আর দুইটা হাত থাকে, কারণ কার্বনের হাত 4টা, আর দুইটা হাত থাকে, তার মানে এখানে Cl2, তার মানে CF2 এটা হবে অ্যান্সার গ। যদি থাকতো 103, তখন তুমি তার সাথে 90 যোগ করতা, যোগ করে 203 পাইতা। 203 মানে কার্বন হলো দুইটা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন 3টা। তাহলে কার্বন দুইটা সুন্দর করে নিজেদের মধ্যে বন্ধন করবে, ফ্লোরিন আমার 4টা, এই তিনটার মধ্যে প্রথমটারে 2টা ফ্লোরিন দিয়ে দাও, পরেরটারে 1টা ফ্লোরিন দাও। তাহলে প্রথমটার হাত বাকি থেকে কয়টা, এটার হাত এই পাশে একটা গেছে আর এই পাশে 2টা ফ্লোরিন গেছে, তাহলে আরেকটা হাত থাকলো, ওটাতে একটা ক্লোরিন বসাও। এর হাত এই পাশে একটা গেছে, এই পাশে ফ্লোরিনের সাথে একটা গেছে, আর 2টা হাত থাকলো, তাহলে 2টা ক্লোরিন বসাও। CF Cl2 আর CF2Cl, তার মানে এটা হলো ঘ। তার মানে ওইটা হলো কত, 103। তোমার যদি উল্টা দেখে দেয়, তখন তোমার কি করবে, তোমার CFC-Cl2 দিল, মানে CFC-Cl2 তোমার একটা দিল, তখন তুমি কার্বনের সংখ্যা হিসাব করবা, তারপরে হাইড্রোজেন সংখ্যা হিসাব করবা, তারপরে ফ্লোরিন সংখ্যা হিসাব করবা, দেন ওদের তুমি সিরিয়াল দিয়ে বসাবা, ওদের থেকে 90 বিয়োগ করবা, তাইলেই হবে। এই যোগে কার্বন আছে কয়টা, একটা, তাহলে 1। এই যে খ নাম্বারটা দেখায়, কার্বন আছে কয়টা, একটা, 1। হাইড্রোজেন কয়টা আছে, নাই, তার মানে 0। ফ্লোরিন আছে কয়টা, একটা, 101। খ নাম্বারের ক্ষেত্রে 101 হবে, তাহলে 90 বিয়োগ করো, 90 বিয়োগ করলে কত হয়, 11। তাহলে খ নাম্বারটা হলো ফ্রিয়ন 11। ঠিক আছে, এটা তাহলে কত, ফ্রিয়ন 11। তাহলে উল্টা সিধা সব দিকে পারতেছো। ওজোন স্তর ক্ষয় করে কোনটা, এই যে ক্লোরোফ্লোরোকার্বন, ক নাম্বারটাতে ক্লোরোফ্লোরোকার্বন। ফ্রিয়ন মানেই কিন্তু CFC,
ফ্রিয়ন মানে সিএফসি, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। এই যে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, দেখবা কিন্তু, আর কার্বন থাকবে, ঠিক আছে, এই যে নামটাই। অ্যাসিড বৃষ্টির পিএইচ কত? 3.5 থেকে 5.6, মনে রাখবা। তাহলে 3.5 থেকে 5.6 এর মধ্যে কোনটা আছে? ক। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কি গ্যাস? মনে রাখবা, SO2 মনে রাখবা, SO3 মনে রাখবা, আর নাইট্রোজেনের সকল অক্সাইড মনে রাখবা। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা রাখে না, কার্বন মনোক্সাইডে রাখে না। তাহলে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আর নাইট্রোজেনের অক্সাইড, তাহলে সেক্ষেত্রে হবে ঘ। কোনটা সব থেকে তীব্র অ্যাসিড? এই COOH যদি থাকে, এদের ক্ষেত্রে আর যেটা থাকে এটা হলো আর, আরটা যত ছোট হবে তীব্রতা তত বাড়ে, আর যত ছোট তীব্রতা তত বেশি। তাহলে আর সব থেকে ছোট থাকে যে এইটা, তাহলে এটার তীব্রতা সব থেকে বেশি। যদি ক্লোরিন থাকতো তাহলে তীব্রতা কিন্তু উল্টা বাইরে যেত, এলে আমরা জৈব রসায়নে পড়াইছি। এইটার অনুবন্ধী ক্ষারক চাইছে, এর অনুবন্ধী ক্ষারক চাইছে, তার মানে যৌগটা কি? যৌগটা একটা অ্যাসিড, অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষারক, ক্ষারের হয় অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে। তাহলে এর অনুবন্ধী ক্ষার চাইছে, তার মানে যৌগটা কি? যৌগটা একটা অম্ল। অম্ল কি করে? প্রোটন ত্যাগ করে, তাহলে এর থেকে একটা প্রোটন ত্যাগ করাই দাও, এর থেকে একটা হাইড্রোজেন কমে গেলে কি? কার্বনেট হবে, ঠিক আছে। সব থেকে তীব্র অ্যাসিডের দেখো, কে এর মান যত বেশি তার পিক এর মান হয় তত কম, উল্টা। আর কে এর মান যত বেশি হয় অ্যাসিড তত হয় তীব্র। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে কে, কে যত বেশি হবে অ্যাসিড তত তীব্র। আর কে বেশি হইলে কি? পিকে কম হয়। হাইড্রোজেন যত বেশি হয় অ্যাসিড তত তীব্র, বাট হাইড্রোজেন বেশি হইলে পিএইচ আবার কম হয়ে যায়, কারণ ওই যে আগে আমরা একটা পি দিলে মানটা আসলে কমে যাইতেছে, বুঝছো। নরমাল হাইড্রোজেন, তার আগে একটা পি দাও, সে হাইড্রোজেনটা কমায় দিবে, এরকম। তাহলে আগে পি থাকলে কমে যেতেছে, তার মানে যার কে বেশি তার পি এর মান কম, আর কে বেশি থাকলে তীব্র অ্যাসিড, সেক্ষেত্রে পি কে যার কম সে তীব্র অ্যাসিড, তার মানে ক। কোনটা লুইস অ্যাসিড? এবার আসো লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কোনটা? মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, AlCl3, BF3, Fe3+, Cu2+, এরা সব লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে কি? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ। লুইস ক্ষার, ক্ষার কে কে আছে? ক্ষার দেখবা পানি, কারণ পানিতে মুক্ত যে ইলেকট্রন থাকে, এরা লুইস ক্ষার যারা ইলেকট্রন দান করে, তাহলে এদের ইলেকট্রন বেশি থাকা লাগবে। পানিতে দুইটা মুক্ত যে ইলেকট্রন, অ্যামোনিয়া একটা মুক্ত যে ইলেকট্রন। তারপর যে কোনো অ্যামিন, যে কোনো অ্যামিন, NH2, যে কোনো অ্যামিন। তারপর OH, অ্যালকোহলমূলক যেখানে অক্সিজেন আছে। তারপরে Cl-, Cn-, এরা, এরা হলো লুইস ক্ষার। লুইস ক্ষার ইলেকট্রন দান করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে লুইস কোনগুলা, তাহলে AlCl3, যে BF3 দিছি না আমি এখানে, BlCl, BF3 না, BCl3, তো BCl3ও কিন্তু হবে, ঠিক আছে, কারণ তারও আসলে ইলেকট্রনের ঘাটতি থাকে, লাস্টে 6টা ইলেকট্রন, তাহলে খ নাম্বার হবে, ঠিক আছে। BF3 বা BCl3 আর ACl3, ঠিক আছে। ইলেকট্রন এটা আমরা অন্য অধ্যায়ে পড়াইছি। খ নাম্বার জৈব রসায়নে কোনটা তীব্র অ্যাসিড? এটা প্রত্যেকটা দেখো অক্সি অ্যাসিড, কারণ লাস্টে অক্সিজেন আছে। এক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি অ্যাসিডের তীব্রতা তত বেশি। তাহলে এখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? এখানে কেন্দ্রীয় মৌলের নাইট্রোজেন দেখো, অক্সিজেন আছে 3টা, 3 গুণ -6, হাইড্রোজেন আছে একটা, তাহলে +1, তাহলে যোগ করে আমার -5 হয়, তাহলে নাইট্রোজেন অবশ্যই +5 হবে। তুমি এখানে দেখো 2 × 4 -4, এটা হলো +1, তার মানে -3, তাহলে নাইট্রোজেন অবশ্যই +3 হবে। এখানে 4 × -8, এটা হলো +2, তার মানে কি -6, তাহলে এটা অবশ্যই +6। এটা হলো 6 আর 2, মানে এটা হলো +4, তাহলে সব থেকে বেশি কি? সালফিউরিক অ্যাসিড, 4 এর বেশি। লুইস অ্যাসিড কোনটা? AlCl3। এটার অনুবন্ধী অ্যাসিড চাইছে, তাহলে যৌগটা একটা কি? ক্ষার। ক্ষার কি করে? প্রোটন গ্রহণ করে, তাহলে এর একটা প্রোটন গ্রহণ করে দাও, HNO2। নিজের কোনটা? লুইস ক্ষার। লুইস ক্ষার কোনটা? এই যে ওখানে লিখে দিছি দেখো, লুইস ক্ষার কোনটা? এটা তো একটা অ্যাসিড, AlCl3 ও অ্যাসিড, FeCl3 এর মধ্যে কি? Fe3+, তার মানে সেও অ্যাসিড, তার মানে সি হলো লুইস ক্ষার, ঠিক আছে। এই যৌগের H2 এর অনুবন্ধী অম্ল কোনটা? এর অনুবন্ধী অম্ল চাইছে, এর অনুবন্ধী অম্ল চাইছে, ঠিক আছে। এর অনুবন্ধী অম্ল কোনটা? তাহলে এই যৌগটা একটা কি? ক্ষার। এর অনুবন্ধী অম্ল চাইছে, যৌগটা একটা ক্ষার, তাহলে ক্ষার কি করবে? প্রোটন গ্রহণ করবে, তাহলে এর একটা প্রোটন গ্রহণ করাই দাও, একটা হাইড্রোজেন গ্রহণ করাই দিলে সে H3O+ তৈরি করবে। তাহলে এরপরে দেখবা এই যে এই যৌগে বলছে অনুবন্ধী অম্লজোর, এক কথায় অম্লজোর হিসাব করো। এই যে যৌগটা, এই যৌগটা এটা তৈরি করছে, আর এই যৌগটা এটা তৈরি করছে। তাহলে এই প্রথম যৌগটা অ্যাসিডটা একটা প্রোটন ত্যাগ করে এটা তৈরি করছে, তার মানে অ্যাসিড এটা একটা প্রোটন ত্যাগ করছে, তার মানে কি? এই হলো অ্যাসিড, ঠিক কিনা? এই প্রোটন ত্যাগ করে যেটা তৈরি করে এই হলো ক্ষার, ঠিক আছে। আবার এই পানিটা দেখো, পানিটা একটা প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম তৈরি করছে, তাহলে পানি প্রোটন গ্রহণ করে, তাহলে পানি প্রোটন গ্রহণ করে দেখে পানি হলো ক্ষার, আর গ্রহণ করে যেটা তৈরি করছে সেটা হলো কি? অম্ল বা অ্যাসিড। তাহলে অ্যাসিড কে কে আছে? হাইড্রোনিয়াম আয়ন আছে আর কার্বনিক অ্যাসিড আছে, তার মানে এই যে খ নাম্বার, ঠিক আছে। এ দেখো এই বিক্রিয়া H2CO3 একটা
অনুবন্ধী ক্ষার, তাহলে এর অনুবন্ধী ক্ষার চাচ্ছে, তার মানে যৌগটা কি একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড কি করবে প্রোটন ত্যাগ করবে, তাহলে এর থেকে একটা প্রোটন ত্যাগ করাই দাও, তাহলে ক। তারপরে দেখো এই যে এই যৌগে বিক্রিয়া অনুবন্ধী অম্ল কোনটা, দেখো তো NH3 কি করছে একটা প্রোটন গ্রহণ করে এটা তৈরি করছে, তাহলে এই যে NH3 সে একটা প্রোটন গ্রহণ করছে, তার মানে সে তো একটা ক্ষার, ক্ষার প্রোটন গ্রহণ করে যেটা তৈরি করে সেটা হলো অনুবন্ধী অ্যাসিড, তার মানে অনুবন্ধী অ্যাসিড এটা। আর এই সেল কি করছে একটা প্রোটন ত্যাগ করছে, তার মানে সে হলো কি অ্যাসিড, অ্যাসিড প্রোটন ত্যাগ করে তৈরি করে অনুবন্ধী ক্ষার। মিঠা পানি সব থেকে বেশি সমুদ্র, পানিতে পিওডির মান 4 হলে হ্যাঁ বিশুদ্ধ মোটামুটি ভালো, ঠিক আছে 6 এটা হলো অ্যাকচুয়াল মান হলো কত 6, বাট 4 হলে সমস্যা নেই। আচ্ছা এই যে মাছ যে উপরে ওইটা শ্বাস নেয় এটার কারণ কি, কারণ পানিতে অক্সিজেন কম আছে, আর পানিতে অক্সিজেন কতটা আছে এটা আমরা ডিও দিয়ে নির্ণয় করি, ডিসলভ অক্সিজেন, ঠিক আছে ডিও, পানিতে অক্সিজেন যদি কমে যায়, ডিও যদি কমে যায় তার মানে পানিতে অক্সিজেন কম, তখন তো মাছ উপরে উঠে আসবে, তাহলে পানিতে ডিও কম। আচ্ছা কোন ধরনের ডিও কমে যায়, দেখো এই যে জৈব দূষক, জৈব দূষক মানে কি পাতা টাতা এগুলা, জৈব দূষক মানে যেগুলা পচে যায়, ঠিক আছে, তার মানে যেই জিনিসগুলো পচে যাবে, এখন পানিতে জৈব দূষক যদি বেশি থাকে তার মানে তারা পচে যাবে বেশি বেশি, তারা পচার জন্য কি করবে পানি থেকে বেশি পরিমাণে অক্সিজেন নেবে, ফলে পানির মধ্যে যে অক্সিজেন ছিল সেটা কমে যাবে, ফলে পানির ডিও কমে যাবে, ঠিক আছে, ফলে জৈব দূষক যত বেশি তাদের পচার জন্য আমার তত বেশি অক্সিজেন লাগবে, ফলে পানির যে ডিওর যে অক্সিজেন সেখান থেকে আমার অক্সিজেন কিন্তু কমে যাবে, ফলে পানিতে কম অক্সিজেন থাকবে। কৃষিক্ষেত্রে সালফার অ্যাসিডের সারফেস ওয়াটারের উপযুক্ত মানদণ্ড রাখবে যে পিএইচ এর মান। কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক কোথায়, এটা হলো কি সমুদ্র আর উদ্ভিদ, কারণ এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় কোথায় যায় কমে যায় বা হ্রাস পায়, সেটা হলো সমুদ্রে যায় কমে যায়, আর একটা উদ্ভিদ খায় ফেলে। এই যে গ্রহণযোগ্য মাত্রা বা সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা বা সহনীয় মাত্রা সেটা হলো 0.05, আর নিরাপদ মাত্রা যদি বলে 0.01, নিরাপদ মাত্রা WS এর মতে নিরাপদ মানে 0.05, আর সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা বা দেহে সর্বোচ্চ শোষণ মাত্রা, হ্যাঁ থ্রেশহোল্ড লেভেল সেটা হলো 0.05, এর থেকে বেশি আমরা নিরাপদ, ওর থেকে বেশি কখনোই হবে না, ওটা গ্রহণযোগ্যতা নাই ওর থেকে বেশি, তাহলে হুইস এর মতে কত 0.01, H2S এর কত, এই যে 50 এর বেশি হলে খারাপ, ওই যে একটা একটু আগে ছক দেখালাম ওটা কিন্তু কত অ্যাকচুয়াল থাকতে পারবে, আর 50 হলে কিন্তু খুবই খারাপ মনে রাখবা। কার্বন মনোক্সাইডেরও দেখবা যে কত, ওই যে কার্বন মনোক্সাইডের কত সিওর সহনীয় মাত্রা 0.15। আচ্ছা শরীরের নিচের কোন ধাতু থেকে এখানে হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে যায় তখন আসলে কি অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া, এটা হলো ক্রোমিয়াম, খুবই মনে রাখবা, ক্রোমিয়ামের +6 খুবই টক্সিক, ঠিক আছে খুবই টক্সিক ক্রোমিয়ামের। কোন ভাইরাসের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, আর্সেনিক, আর্সেনিকের কারণে কি হয় ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে যায়, ঠিক আছে মনে রাখো আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, হাত পায়ে আসলে হয়ে যায়। হাড় ভঙ্গুর বা অস্টিওপোরোসিস, এটা হলো ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের কারণে হাড় ভঙ্গুর হয়ে যায় অস্টিওপোরোসিস হয়, এটা আমরা ইটাই ইটাই আউচ আউচ বলি, ইটাই ইটাই আউচ আউচ, ঠিক আছে। শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ কমে যায়, বা গর্ভপাত হয় মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় বাচ্চা মারা যায়, বা দাঁতের মাড়ি নীলাভ সবুজ হয়ে যায়, মাড়ি নীলাভ হয়ে যায়, এটা হলো লেড, মনে রাখবা লেডের কারণে কি আইকিউ কমে যেতে পারে, গর্ভপাত হবে, মাড়ি হয়ে যাবে। একই সাথে আরেকটা জিনিস হয় অ্যানিমিয়া হইতে পারে, মানে হিমোগ্লোবিন কম সমস্যা হইতেছে, তাহলে লেডের কারণে এটা মনে রাখবা, ঠিক আছে। এবার দেখো কোন অবস্থায় বয়লের সূত্র মেনে চলে। আচ্ছা এই যে বাস্তব গ্যাস বয়লের সূত্র তো কে মানে আদর্শ গ্যাস যারা, তার মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হবে কখন কত, যখন চাপ নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা, তাহলে যে উচ্চ তাপমাত্রা। এখানে বলছে অ্যাভোগাড্রো সূত্র মানে ভি সমান হতে গেন, মোল সংখ্যা যত বেশি তার আয়তন তত বেশি, তার মানে কোনটা, এই যে এটা ঘ নাম্বার, ঠিক আছে। গে লোসাক মানে আছে ভি স্থির তার মানে বাকি দুইটা সমানুপাতিক, ভি বাদে আর কে ছিল পি ছিল আর টি ছিল, তাহলে পি আর টি সমানুপাতিক, তাহলে পি আর টি যেটা সমানুপাতিক, গে লোসাকে ভি স্থির, আর ভি স্থির মানে বাকি সবই সমানুপাতিক, কারণ আমরা জানি পি আর ভি কেবল কি ব্যস্তানুপাতিক হয় যখন টি স্থির হয়, বাকি সবই সমানুপাতিক। এই যে দেখো এখানে বলছে একটা গ্যাসের চাপ তুমি অর্ধেক করছো তাপমাত্রা দ্বিগুণ করছো, তাহলে আয়তন কি হবে, তাহলে দেখো এটা তুমি P1 V1 বাই T1 P2 V2 বাই T2, ওটা দিয়ে তুমি V2 বের করতে পারো, বা তুমি যদি একটু চালাক হও তখন তুমি কি করবা চাপ অর্ধেক করছি, এটার জন্য আমার আয়তন কি হবে কত, চাপ অর্ধেক করার কারণে আয়তন, চাপ হলো P আয়তন হলো V, P আর V ব্যস্ত অনুপাতিক না, তাহলে চাপ তুমি যদি অর্ধেক করো তাহলে আয়তন হবে দ্বিগুণ, তাহলে 2। এবার আসো তাপমাত্রার সাথে, তাপমাত্রা দ্বিগুণ করছো তাহলে আয়তন কি হবে দ্বিগুণ, তার মানে 2 গুণ 2, তাহলে অ্যান্সার হবে 4 গুণ, 4 গুণ তো অপশন নেই, তাহলে হবে কোনোটাই নয়। কারণ
শুধু চাপের সাথে আয়তনই ব্যস্তানুপাতিক, বাকি দুনিয়ার সবকিছু সমানুপাতিক। এই জন্য এটা দ্বিগুণ করছো মানে আয়তন দ্বিগুণ হবে, আবার চাপ অর্ধেক করছো মানে আয়তন দ্বিগুণ হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতিক। তাহলে 2 আর 2 4। ঠিক আছে, এমনি করে আমরা করতে পারি সহজে। স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে অক্সিজেন গ্যাসের আয়তন এত, তাহলে এত চাপে ওটার আয়তন কত? তার মানে স্থির তাপমাত্রা মানে বয়লের সূত্র, তার মানে কি P1 V1 ইকুয়াল P2 V2। তোমার V2 চাইছে, তাহলে V2 সমান কি P1 বাই P2 ইন্টু V1। তাহলে P1 কত? 1 atm চাপ, আর লাস্টের চাপ কত? 2.5 atm, আর আগে আয়তন ছিল কত? 3.15। তাহলে 3.15 আর নিচে আমার 2.5। দেখো 2.5 এর থেকে বেশি এটা, তার মানে একের থেকে একটা বড় মান আসবে। একের থেকে বড় মান দেখো 1.262 আছে আর 1.26 আছে, তাহলে এই দুইটার মধ্যে একটা হবে। তাহলে 1.62 হলো 1.5 এর বেশি মান, আর 1.26 হলো 1.5 এর কম মান। তাহলে আমি দেখি 2.5 এর 1.5 গুণ কি আছে নাকি। এই সংখ্যাটা 2.5 এর 1.5 গুণ করলে কত হয়? 2.5 এর 1.5 এক গুণ করলে হয় 2.5, আর 1.5 গুণ মানে আরো হাফ গুণ যদি জোড়া লাগাই, তাহলে 2.5 এর হাফ কত হয়? 1.25। তাহলে 1.5 গুণ কত হবে? 2.5 আর মানে 3.5 আর 0.25 মানে 75। তার মানে 1.5 গুণ যদি হইতো, তার মানে 3.75 থাকা লাগতো। উপরে যদি 3.75 থাকতো তাহলে অ্যান্সার 1.5 হইতো। হ্যাঁ, বাট এটা তো 3.75 এর কম আছে, তার মানে 1.5 এর থেকে কম, মানে খ অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি গুরুত্বপূর্ণ না? এই যে রাউল্টের সূত্র, কারণ বাকি তিনটা সূত্র আমরা পড়ছি, এটা পড়ি নাই। গ্যাসের গতিতত্ত্ব সমীকরণে যে PV 1/mc², m হলো একটা অণুর ভর, আর n মানে কি? অণুর সংখ্যা। তাহলে mn মানে কি? বড় হাতের m, আণবিক ভর। ভ্যান ডের ওয়ালস এ দ্বারা কি বোঝায়? আন্তঃনাবিক আকর্ষণ। আবার বলছি, বোলজম্যান ধ্রুবক কি? 1.38 গুণন 10⁻⁻23 জুল পার কেলভিন পার মলিকিউল, বাট এখানে দেওয়া নাই জুল পার কেলভিন পার মলিকিউল অ্যাকুরেট। তাহলে অপশনে তোমাদের দেওয়া আছে জুল পার মলিকিউল দেওয়া আছে, তাহলে একটু দেখে। তারপরে 119 300 কেলভিন তাপমাত্রা ইনটু আণবিক আরএমএস বেগ কত? তাহলে আরএমএস বেগ কত? √3RT। তাহলে আর কত? 3.146 ইনটু টি কত? 300 কেলভিন ইনটু ইনটু মানে কত? 28, তাই না? তাহলে 28 আছে, তাহলে 28 আমরা 30 দেবো, 30 দিয়ে 300 ভাগ করলে কত হয়? 100। ঠিক আছে, তাহলে উপরে আমার কত? আচ্ছা 28 গুণ 10⁻³ বারবার এটা ভুলে যেতেছি, কারণ এটা আমরা কেজিতে করবো। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে হয় 100, আর 10⁻³ উপরে গেলে 10 কত হইতেছে? 10⁻3। তাহলে 100 মানে কত? 10⁻2। আর এটা হলো 10⁻3 মানে কত? 10⁻5। ঠিক আছে, ইনটু এই যে 3 8 24, 3 8 24 মানে 25। তাহলে মানে 25 গুণ 10⁻5 এরকম একটা মান আসবে, তাই না? তো তুমি 25 রুট করলে 5 হয়, আর 10⁻5 রে তুমি যদি রুট করো, 10⁻5 রে রুট করা মানে কি? 10⁻5 দেখো 10⁻5 রে রুট করা মানে এর উপরে আমার মাইনাস হাফ করা। মাইনাস হাফ মানে কত? 10⁻5/2। 5/2 মানে কত? আড়াই। কেন 10⁻2 তুমি পড়ো নাই? তাহলে আমার এখানে বিজোড় না, একটা জোড় সংখ্যা নিতে হবে, তাহলে সুবিধা হয়। তাহলে আমি এটার এক কাজ করবো, এটার আমি 4 বানাইলাম, আর এখানে আমি একটা এক্সট্রা 10 লিখলাম। ঠিক আছে, তাহলে 10⁻4 আর 10, তাহলে 5 গুণন 10⁻4 মানে কত? 10⁻2 হয়ে যায়। আর এটা রুট করে ফেললাম, আর √10 করলে কত হয়? 3 পয়েন্ট কিছু একটা, 3.3 একটা, তাই না? 10 দিয়ে রুট করলে, কারণ 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, বাট 10 আছে, তেমন 3.3 একটা। ফলে 3 দিয়ে আমি 5 টা যদি গুণ করি, 3 5, আচ্ছা এটা 5 হইতেছে, তাই না? 5, ফলে এটা তো 3 হবে, তাই না? তাহলে এখানে কত? আচ্ছা এখানে তো 5, এখানে 3, তাহলে 3 5 15, 15, তার মানে তো 1500 হইতেছে, বাট এখানে তো আসলে 1500 এটি করে নাই। তাহলে আরেকবার একটু দেখি কোন জায়গায় ভুল করছি কেন। এটা দিয়ে হলো, এটা কাটলাম, কতবার হইলো? আচ্ছা সরি, এখানে তো 10 হয়। আচ্ছা এখানে 28 আছে না, মানে 30, 30 দিয়ে যদি আমি 300 রে কাটি, তাহলে আমি 10 পাবো না? 10 পাবো, নর্মাল কথা। তাহলে তো 10 হয়, আমি 100 লিখছিলাম 10, আর 10⁻³ এর উপরে গেলে 10⁻3 হয়, তার মানে 10⁻4 হয়ে যায়। 10 এখানে 4, ঠিক আছে, 10⁻4 কিন্তু হইতেছে। তাহলে 10⁻4 আর এখানে থাকলো 25, তাহলে 5 ইন্টু 100, তাহলে এটা তো হবে না। 5 ইন্টু 100 মানে কত? 500। তাহলে 500-র কাছাকাছি একটা অ্যান্সার আসবে, 500-র কাছাকাছি অ্যান্সার। তাহলে এখানে কত দেওয়া আছে? 516, তাই না? 516, কারণ নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার আমি বড় ধরছি, বাট এটা তো নর্মালি ছোট ছিল, তাই না? তাহলে একটু ছোট হওয়ার কারণে এই টোটাল গুণফলটা একটু বড় হয়ে যেত না? তাহলে 516 ইউভি। আচ্ছা ওজোন স্তরের জন্য দায়ী নয় কোনটা? আবারও বলছি, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। ইউভি তো ওজনের ক্ষতি করে, সিএফসি, সিএফসিও ক্ষতি করে, এটা হলো ফ্রি রেডিকেলও ক্ষতি করে, বাট এই যে কার্বন মনোক্সাইড করে না। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু সিএফসি
ওজন স্তরে হেভি ক্ষতি করে, ঠিক আছে। আর ফ্রি রেডিকেল ক্ষতি করতেছে, ইভিতে এমনি ক্ষতি করে। ফ্রিয়ন 12 মানে একটু আগে দেখলাম CF2Cl2, ফটোকেমিক্যাল প্রতিরোধ করে CFC একটু আগে বললাম। নীরব ঘাতক কোনটা? কার্বন মনোক্সাইড। লুইস অ্যাসিড কোনটা? এই যে AlCl3 BlCl3। নাইট্রিক অ্যাসিড অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, বাট এটা লুইস না, এদের ইলেকট্রনের ঘাটতি নাই। তারপর এখানে বসে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটা? তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তন করতেছে, তার মানে স্থির থাকতেছে কোনটা? চাপ, তাই না? চাপ তো এখানে নাই, চাপ স্থির মানে চার্লসের সূত্র, ঠিক আছে। তাহলে যেটার সাথে যেটা বলবে বাকি একটা থাকবে, ওই যে P1V1/T1, ওখানে দেখবে যেটা বাকি থাকবে সেটাই হবে আসলে অ্যান্সার। এখানে বলছে উভধর্মী পদার্থ কোনটা? তাহলে এখানে দেখো এই যে বায়োকার্বনেট যেটা আছে, এই একটা প্রোটন গ্রহণ করে এটা তৈরি করছে, আবার এখানে বায়োকার্বনেট একটা প্রোটন ত্যাগ করে এটা তৈরি করছে। তাহলে একই সাথে প্রোটন গ্রহণ করছে, প্রোটন ত্যাগ করছে, মানে অ্যাসিড কার্ড দুইটা হিসেবে কাজ করছে, এই জন্য বায়োকার্বনেট। নিচের কোনটি লুইস অ্যাসিড? HCl। FGD প্ল্যান্টে সালফারের অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন অক্সাইড, তিনটা অক্সাইডই আমরা শোষণ করি, শোষণ করে ভালো ভালো জিনিস আমরা তৈরি করি, অক্সিজেন নাইট্রোজেন তৈরি করি, বাট কার্বন মনোক্সাইড আমরা শোষণ করি না। তাহলে অ্যান্সার হবে এটা। নিচের কোনটা দূষিত মানের পিএইচ নির্দেশক? দেখো মাটির পিএইচ এত হবে, আমি তো জানি, এটা হইলে আসলে অতটা ভালো। ডি এর মান 6, বিওডির মান, বিওডির মান কত? বিওডির মান নরমালি 10, এই 6 ছিল, বাট বিওডির মান 2 বলতে কি বোঝাচ্ছে? বিওডি মানে কত? অক্সিজেন ডিমান্ড, মানে আমার যে পদার্থগুলো আছে ওদের আমি পচাইতে চাই বা ওদের আমরা ডিগ্রেডেশন করতে চাই, এখানে আমার কতটুকু অক্সিজেন লাগে। তাহলে 6 হলো নরমাল ভ্যালু, বাট আমার যদি 2 অক্সিজেন লাগে তাহলে এটা তো আমার জন্যই ভালো। তাহলে এখন আমার ওদের পচাইতে মাত্র 2 লাগতেছে, তাহলে এটা কি আমার জন্য ভালো না? এটা দ্বারা তো দূষিত বোঝায় না, এটা আরো ভালো বোঝায়। বাট সিওডির মানে 100 বলতে কি বোঝায়? আমার 100 লাগতেছে, নরমাল ভ্যালু কিন্তু 10, বাট এখন আমার 100 লাগতেছে, তার মানে নরমাল থেকে আমার 100 ব্যয় হয়ে যেতেছে, ডিও থেকে আমার 100 ব্যয় হয়ে যেতেছে, তাহলে এটা তো খারাপ, তাহলে এটা অবশ্যই ভালো না। বিওডি সিওডি যত কম হবে তত ভালো, ঠিক আছে, বেশি হইলে মানে ব্যয় হইতেছে বেশি, আর ডি এর মান যত বেশি হবে তত ভালো। তাহলে 1 লিটারের ভর এত এসটিপিতে, তাহলে এসটিপিতে আমরা জানি 22.4 লিটার মানে 1 মোল। 1 লিটারের ভর যদি এত হয় তাহলে 22.4 লিটারের ভর কত? 22.4 গুণন 1.43, তাহলে এটা গুণ করলে আমি কত পাবো? 22.4 লিটারে আসলে কতটা ভর হয় সেটাই, আর আমরা জানি 22.4 লিটারে যতটা ভর হয় সেটাই তার আণবিক ভর হয়, তাই না? 1 মোল। তাহলে 22.4 এর সাথে 1.43, দেখো 1.43 একটা দেড়ের মতো, তাহলে এটা দেড় ধরো, তাহলে 22.4 ইন্টু দেড়, তাহলে 22.4 ইন্টু দেড় মানে কি? এর আরো অর্ধেক যোগ হবে, তার মানে 11.2 একটা যোগ হবে, তাহলে যোগ করলে কত হয়? 33.6, বাট এটা তো আসলে 1.43, দেড় না, দেড়ের থেকে একটু কম, তাহলে 33.3 থেকে একটু কম হবে, 32 এর মতো হবে, তাহলে ওটা হলো এই যে অক্সিজেন, ঠিক আছে। এমনি করে মনে রাখবা, এই যে এখানে হিলিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, তিনটার সন্ধি তাপমাত্রা একদম মুখস্থ। এটা দেখবা -240, একদমই কি মুখস্থ। সন্ধি তাপমাত্রা টিসি আর টিপি একদমই মুখস্থ, বই একটা ছক আছে। এক্ষেত্রে দেখবা V0/273 এটা হলো আয়তন প্রসারণক, কারণ তুমি যদি 1 ডিগ্রি বাড়াও তাহলে V0/273 বাড়ে, 2 ডিগ্রি যদি বাড়াও তাহলে V0/273 ইন্টু 2 গুণ বাড়ে, ইন্টু 2 এতটুকু বাড়ে। 3 ডিগ্রি যদি করো তাহলে 3 ডিগ্রিতে V0/203 বাড়ে, 4 ডিগ্রি করলে এখানে 4 হবে একটা, মানে V0/273 এই ফ্র্যাকশনটার সাথে তাপমাত্রা জাস্ট গুণ হইতেছে প্রত্যেকবার, ঠিক আছে। তার মানে V0/273 এটা একটা কি প্রত্যেক এই পরিমাণে আয়তনটা বাড়াই দিতেছে, তাহলে সেক্ষেত্রে এটার আয়তন কত সময়। হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুকে দূষণমুক্ত করতে আমরা তেল ইউজ করি। পানির অস্থিক্ষারতা দূর করা যায়, দেখো এই যে বায়োকার্বনেট এটা হলো অস্থায়ী, এটারে আমি যদি হিট দেই, তাপমাত্রা দেই, তাহলে দূর হয়ে যায়, অস্থায়ী ক্ষারতা দূর করা যায়। বাট সালফেট আর ক্লোরাইড এটা হলো স্থায়ী ক্ষারতা, যাদের আয়ন পদ্ধতিতেই করা যায়, ঠিক আছে। আয়ন পদ্ধতিতে স্থায়ী ক্ষারতা কিন্তু তাপ দিলে দূর হয় না। তারপর অ্যামাগা বক্ররেখা তোমরা কি দেখছো কি এরকম? অ্যামাগা বক্ররেখা একটা ছিল, অ্যামাগা বক্ররেখা দেখবা যে এরকম ছিল, PV এর একটা লেখা ছিল এরকম, আর এরকম বেঁকে যেত, তার মানে পি আর ভি নিয়ে কাহিনী। পি আর ভি নর্মাল সমান হওয়ার কথা, বাট ওটা কম বেশি হইতো, তার মানে পি আর ভি, এই যে পি আর ভি। তারপর অনুবন্ধী অম্ল রেখার মধ্যে পার্থক্য কি? একটা জাস্ট H+, তাই না, প্রোটন গ্রহণ করে অনুবন্ধী ক্ষার তৈরি করতেছে, আবার অনুবন্ধী অ্যাসিড তৈরি করছে। এটা বিশুদ্ধ পানি কত? 6.5 থেকে 8.5। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে তাপমাত্রা এই যে বললাম খুবই ইম্পর্টেন্ট, 72.9। এবার দেখো ট্রপোস্ফিয়ারে কত? সে সবার নিচে থাকে, ফলে জ্বালানি আমরা যদি করি এগুলা তৈরি হয়, এগুলা কিন্তু ট্রপোস্ফিয়ারে থাকে যায়, নিচে থাকা যায়। পারঅক্সি অ্যাসাইন নাইট্রেট মিশ্রণ বায়ু দূষণ, এটাও ঠিক আছে। আর ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক, ট্রপোস্ফিয়ারে বায়ু প্রধান দূষক হলো কি? ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার দেখবা 1 আর 2, কারণ ক্লোরিন এটার একটা ফ্রি রেডিকেল, আর ফ্রি রেডিকেল ঝামেলা করে কই যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে যায় ঝামেলা করে, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন আছে ওই ওজনে যায় কিন্তু এই ফ্রি রেডিকেল যায় ঝামেলা করে,
তাহলে এই কিন্তু ওজনে হবে, মুক্তমূলক যেহেতু বলছে, তাহলে অ্যান্সার হবে কত 1 আর 2। তারপরে ট্রপোস্ফিয়ার 12 কিলোমিটার যদি উপরে ওঠো, নর্মালি আমি প্রথমেই বললাম যে প্রথমটায় তাপমাত্রা কমে, তারপরটায় তাপমাত্রা বাড়ে, আবার তাপমাত্রা কমে না আবার বাড়ে। তাহলে প্রথমটায় 12 কিলোমিটার যদি উঠো, তাপমাত্রা দেখো -95 গেছে, তাপমাত্রা কমবে, এই যে তাপমাত্রা কমতে থাকে, এবং চাপও কিন্তু যত উপরে যাবে তাপ কমতে থাকে। তার মানে অ্যান্সার কত 1 2 3। স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে, কারণ কি এখানে ঝড় বৃষ্টি থাকে না, এখানে বায়ুর চাপ এই যে অনেক কম থাকে, এখানে বায়ুর ঘনত্ব অনেক কম থাকে, যার কারণে ঘর্ষণ কম হয়। তিনটাই অ্যান্সার। ওজোন স্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 40 কিলোমিটার উপরে থাকে, ইউভি রশ্মির প্রভাবে O3 থেকে O2 থেকে O3 হয়, ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ারের কম উচ্চতায় বায়ু দূষক রূপে কাজ করে। এই লাইনটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখো, এটাও কিন্তু সঠিক। অ্যান্সার 1 2 3, বাকিগুলো পড়ার মধ্যে আছে। ঘূর্ণিঝড়ের জন্য দায়ী কি? বায়ুর চাপ, বায়ুর ঘনত্ব, তাপমাত্রা, তিনটাই সঠিক। কারণ বায়ুর চাপ যত কম হবে, বায়ুর ঘনত্ব যত কম হবে, সেটাই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়। বায়ুর চাপ কম হয়, ফলে বেশি চাপ থেকে কম চাপের দিকে বায়ু খুব তীব্র বেগে আসে, তাহলে সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। তাত্ত্বিকভাবে শূন্য হয় কি? প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা মানে কি? 0 কেলভিন বা 273 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 এটা তো হবে না। 1 আর 2। এই সূত্র বলছে, দেখো এখানে পি আর ভি, পি আর ভি আমরা জানি কি ব্যস্তানুপাতিক না, তাহলে এটা সোজা দিছে, এটা তো তাহলে হবে না, এটা তো আগেই বাদ, কারণ পি আর ভি ব্যস্তানুপাতিক, ঠিক আছে, সেটা স্ট্রেট লাইন হবে না। স্ট্রেট লাইন মানে সমানুপাতিক বুঝে, এই যে পি আর ভি বাদে বাকি দুনিয়া সব সমানুপাতিক, তাহলে এখানে ভি আর টি দিছে সমানুপাতিক হবে, পি আর টি দিছে সমানুপাতিক দিছে, তাহলে 2 আর 3, ঠিক আছে। পি আর ভি বাদে বাকি সব সমানুপাতিক। এখানে বলছে আইসোথার্ম মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এখানে দেখো এখানে এই যে ভি সমানুপাতিক 1/p, তাহলে 1/p আর ভি, এই যে 1/p আর ভি দুইটা তো কি সমানুপাতিকই তো হবে। বয়লের সূত্র তো আমরা তাই দেখি, তাহলে এটা হলো বয়লের সূত্র বুঝাইছে, এটা হলো সঠিক, এটা তো আইসোথার্মিক। আর বয়লের সূত্রে পিভি কি সমানুপাতিক হবে, পিভি অল টাইম কখনো চেঞ্জ হবে না, তার মানে এটাও কিন্তু সঠিক, কারণ পিভি কখনোই চেঞ্জ হইতেছে না, সে সমানই আছে, কারণ পিভি আমি কনস্ট্যান্ট, তার মানে এটাও কিন্তু বয়লের সূত্রই। বাট এখানে দেখো পি আর টি দিছে, এখানে টি কিন্তু দেখো আস্তে আস্তে বাড়তেছে, কখনোই এক্স বা ওয়াই অক্ষ বরাবর আমি টি যদি দেই, তার মানে টি তো আর কনস্ট্যান্ট না, এক্স আর ওয়াই অক্ষ বরাবর আমি যাদের দিতেছি এরা কিন্তু আসলে কনস্ট্যান্ট না, এখানে শুধু পিভি কনস্ট্যান্ট, বাট এখানে দেখবা টি কিন্তু কনস্ট্যান্ট না, ঠিক আছে, টি আমার কনস্ট্যান্ট না, সে বাড়তেছে, তাহলে এক্ষেত্রে টি কনস্ট্যান্ট আসছে, তাহলে তো থার্ম আইসোথার্ম হবে না, তাপমাত্রা তো সমান না, এক্ষেত্রে 1 আর 2 হবে, ঠিক আছে, বুঝছো। এক্স অক্ষ বা ওয়াই অক্ষতে আমি টি দিতেই পারবো না, টি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ দেওয়া মানে কি টি আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, বাট আমার তো আইসোথার্ম বলছে, তাহলে কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে, সূত্র সঠিক আছে বাট ওটা আইসোথার্মের সূত্র না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটা? গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকে না, সত্য কথা। এসটিপিতে 22.4 লিটার হয়, এটা সত্য কথা। পাত্রের আয়তনের তুলনায় তাদের মোট আয়তন নগণ্য হয়, এটাও সত্যি কথা। তাদের নিজস্ব কোনো আয়তন নাই, পাত্রের আয়তনই আসলে তাদের আমরা আয়তন ধরি, ঠিক আছে। আমরা যদি তাদের এক জায়গাতে করি আমরা আয়তন পাবোই না। ডাল্টনের আংশিক চাপের কার্যকর সূত্র কখন হবে? উচ্চ চাপে, নিম্ন চাপে, স্থির তাপমাত্রায়। অ্যান্সার হবে স্থির তাপমাত্রায়, কারণ তাপমাত্রা তুমি কম বাড়ানি করলে গ্যাসের চাপ কম বেশি হবে, তাহলে তো তুমি অ্যাকচুয়াল মানটা পাবা না, যেহেতু আমরা চাপই বের করি, এই জন্য তাপমাত্রাটা আমি স্থির রাখতে হবে। তারপর সারফেস ওয়াটারের বিশুদ্ধতা পিএইচ কত? পানির ক্ষরতা, হ্যাঁ এটা সঠিক, তিনটাই, কারণ বিশুদ্ধতার মানদণ্ড দেখবে কি পানির ক্ষরতা আছে, পিএইচ আছে, টিডিএস আছে, বিওডি আছে, সিওডি আছে, ঠিক আছে, এটা সব। বায়ু দূষকের কারণ কি? দাবানল, হ্যাঁ সব জ্বলে পুড়ে যাইতেছে, ফলে তাপমাত্রা বাড়তেছে, আর ফটোকেমিক্যাল স্মোক বা ডিডিটি কিন্তু আসলে না, ফলে 1 আর 3। এই যে এফজিডি প্ল্যান্টের দেখবা এখানে আসলে তিনটাই হবে, এফডিজি প্ল্যান্টের একটা বিক্রিয়া তোমাদের বইয়ে দেখবে এটা আছে, ঠিক আছে, মেনলি এখানে সার তৈরি হয়, ঠিক আছে, ক্যালসিয়াম বা সালফাইড যেগুলো আছে, এগুলো ভালো জিনিসগুলো আসলে তৈরি হয়, বিভিন্ন মানে ওই যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, এই তিন ধরনের অক্সাইডে আমরা ভালো জিনিস বানাই, ঠিক আছে, একটা চুল্লির মাধ্যমে সেখানে আমরা ভালো জিনিস বানাই, সেখানে আমরা মেনলি কি করি ক্যালসিয়ামের যে ক্ষারগুলো আছে ওদের মাধ্যমে ওদের আসলে বিক্রিয়া করাই, এই যে ক্যালসিয়াম মেনলি হাইড্রোক্সাইড বা এগুলা, এদের দ্বারা আমরা যে ক্ষতিকর গ্যাসগুলো আছে ওদের বিক্রিয়া করে ভালো জিনিস তৈরি করি, ঠিক আছে। নিচের কোন দূষক পানির ডিওর মান কমাইতেছে? ডিও মানে কি? পানিতে কতটা অক্সিজেন আছে, পানিতে অক্সিজেন কমায় কি? জৈব দূষক, জৈব জিনিস পচতে গেলে পানি থেকে অক্সিজেন ব্যয় হয়। অজৈব দূষক কিন্তু কমায়, কিন্তু জৈবের মতো হয়তো কমাইতে পারে না, বাট তেজস্ক্রিয় কিন্তু কমায় না, 1 আর 2। তারপরে এখানে দেখো, তারপর বলছে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস মানে কি? CH4 মিথেন, আর মিথেন একটা কি হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বনকে যদি আমরা ভাঙি সবসময় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানিই পাবো, তাই না। হাইড্রোকার্বনকে যদি আমরা অক্সিজেনে দহন করি তাহলে আমরা সবসময় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পাবো, ফলে এই একটা কার্বন ডাইঅক্সাইড যেটা একটা গ্রিন হাউস গ্যাস, যেটা ইউরিয়া তৈরি করে, কারণ আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামোনিয়া সমান কি তৈরি করে? CONH2 NH2, এটা হলো ইউরিয়া তৈরি করে। আর এটা নিরপেক্ষ অক্সাইড, এটা হলো ভুল, এটা হলো অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড অম্লধর্মী হয়,
তাহলে 1 আর 2 হবে অম্লীয় অক্সাইড। তারপরে 100 এখানে বলছে, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কত দেখো, 4 দুগুণ 8 প্লাস 2 মানে এটা প্লাস 6, এটা 2 দুগুণ 4 প্লাস 1 মানে এখানে 3, এটা 4 দুগুণ 8 প্লাস 2 মানে 6, এটা হলো 4 দুগুণ 8 প্লাস 1 মানে প্লাস 7, এটা হলো 6 1 5, এটা হলো 6, এটা হলো 4। তাহলে এখানে জারণ সংখ্যা বেশি, এই জন্য এটা তীব্র অ্যাসিড সঠিক। এখানে জারণ সংখ্যা কম বাট তীব্র দিচ্ছে, তাই তো ভুল। এখানে জারণ সংখ্যা বেশি, এই জন্য তীব্র অ্যাসিড, তাহলে 1 3। ব্রনস্টেড লাউরি অ্যাসিড কোনটা দেখো, এই একটা অ্যাসিড কেমনে বুঝবা, H2O, সে একটা প্রোটন নিছে, নিয়ে কিন্তু H3O+ তৈরি করছে। তাহলে প্রোটন নিছে H2O, তার মানে এই হলো কি, যেহেতু প্রোটন নিছে তার মানে এই একটা ক্ষার, সে একটা প্রোটন নিয়ে এটা তৈরি করছে, তাই না? তার মানে এইটা কি অবশ্যই অম্ল, প্রোটন নিয়ে যেটা তৈরি করে এটা তো অম্ল। এখন এই একটা নিছে, এখন এই আর তো নিতে পারবে না, এর অবশ্যই এই প্রোটনটা ত্যাগ করে পানিই হইতে হবে, ঠিক আছে না? ফলে এই অবশ্যই অম্ল হিসেবে কাজ করবে, ঠিক আছে না? কারণ এর হাতে শুধু ছাড়ার ক্ষমতা আছে, আর নেওয়ার ক্ষমতা নেই। অ্যামোনিয়ারও শুধু ছাড়ার ক্ষমতা আছে, নেওয়ার ক্ষমতা নাই। কারণ এই অ্যামোনিয়াম মানে কি, সে NH3 একটা নিছে, একটা H+ নিয়েই তো এটা তৈরি করছে, তার মানে এখন সে অলরেডি একটা নিয়ে নিছে, তাহলে এখন তার শুধুমাত্র ছাড়তে হবে। আর শুধুমাত্র ছাড়া মানে কি, সে একটা অ্যাসিড, আর পানি তো অল টাইম উভয়ধর্মী, সে অ্যাসিড ক্ষার দুইটাই, ঠিক আছে? যদি NH3 বলতো সে কিন্তু ছাড়তে পারতো না, সে শুধু নিতে পারতো, এই জন্য সে একটা ক্ষার। বাট অ্যামোনিয়াম বলছে তার আর নেওয়ার ক্ষমতা নাই। এটা একটা ক্ষার কেন, কারণ একটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, মুক্তজোড়ী ইলেকট্রন থাকার কারণে সে ইলেকট্রনটা দিবে, আর ইলেকট্রন দেয় মানে কি, লুইস ক্ষার। ইলেকট্রন দেয়, ইলেকট্রন দাতা, এই জন্য সে কি লুইস ক্ষার, লুইস ক্ষার। আবার সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই জন্য একটা নরমাল ক্ষার। আবার সে প্রোটন গ্রহণ করে, এই জন্য সে কি ব্রনস্টেড, ব্রনস্টেড ক্ষার, তাই না? কারণ ব্রনস্টেডের মধ্যে যে প্রোটন গ্রহণ করে সেও ক্ষার। তাহলে আসলে সব তত্ত্ব মতে কিন্তু আসলে ক্ষার হয়ে যেতেছে। এই যে ভারী শৃঙ্খলে ক্রোমিয়ামের কারণে অ্যানিমিয়া হয়, লেডের কারণে অ্যানিমিয়া হয়, পিভির কারণে অ্যানিমিয়া হয় দেখলাম। পিভির কারণে শিশু আইকিউ কমে যায়, ওই যে লিখে দিয়েছিলাম, আইকিউ কমে যায়, গর্ভপাত হয়। ক্যাডমিয়ামের কারণে অস্থি ভঙ্গন হয়, 1 2 3। ক্যাডমিয়াম, এই যে ক্যাডমিয়াম কি করে, ক্যালসিয়ামটার জায়গায় প্রতিস্থাপন হয়ে যায়, এই জন্য তো আসলে হাড্ডি ক্ষয়প্রাপ্ত হইতেছে, হাড্ডি ভঙ্গন হইতেছে, হাড্ডির সিস্টেমই লস হয়ে যেতেছে, ঠিক আছে? তাহলে ক্যাডমিয়ামে কিন্তু সমস্যা করতেছে। তাহলে ক্যাডমিয়াম যে ক্যালসিয়ামের কারণে কি, ইটাই আউচ আউচ, ওইটার কিন্তু আরেকটা নাম ইটাই আউচ আউচ, অস্থির মধ্যে অস্টিওপোরোসিস হইতেছে। বাট ব্লাড ক্যান্সার না, ব্লাড নিয়ে কাহিনী কে, ক্রোমিয়াম করে আর লেড করে। ক্যাডমিয়াম ব্লাড নিয়ে কোনো কাহিনী নেই, সে শুধু এই অস্থি ক্যালসিয়াম এগুলো নিয়ে কাহিনী করতেছে। ডাব্লিউএইচও লেডের পরিমাণ 500 ppb এর বেশি হলে বেশি করে হয়, এটা সঠিক। আর্সেনিক এর কারণে গর্ভবতী মহিলা মৃত সন্তান প্রসব করে। ক্রোমিয়ামের হিমোগ্লোবিন, তাই ক্রোমিয়ামের কারণে হিমোগ্লোবিন হয়, এটা তো একদমই সঠিক, কারণ ক্রোমিয়ামের কারণে হিমোগ্লোবিন হয়। আর আর্সেনিকের কারণে বিষক্রিয়ায় মৃত সন্তানও জন্ম দিতে পারে, লেডের কারণেও দিতে পারে। আবার হুয়ের মধ্যে 50 এর বেশি হলে এটা সমস্যা। আর্সেনিকের কত 0.05 ppm, আর্সেনিকের বিষক্রিয়ায় ব্ল্যাক ফ্লু ডিজিজ হয়, সত্যি কথা। আর্সেনিকের কারণে ফুসফুসে ক্যান্সার হয়, এটাও সত্যি কথা। এটা অ্যান্সার 2 আর 3 সত্যি। আর্সেনিকের সব 0.5 ppm এটা আসলে হবে না, ঠিক আছে? তারপর এখানে দূষিত, এই যে এইটা একটা অন্য অধ্যায়ের পড়া, তোমরা এটা মনে রাখো যে 3টাই অ্যান্সার, কারণ এই যৌগগুলোর মধ্যে ডাইপোল আবিষ্ট ডাইপোল আছে, এটা একটা অন্য অধ্যায়ের পড়া, ঠিক আছে? তোমরা মনে রেখো এগুলোর মধ্যে ডাইপোল আবিষ্ট ডাইপোল আছে, জাস্ট অপশনগুলো একটু মনে রাখো। তারপর বলছে বৈশ্বিক উষ্ণতা তুমি কমাইতে চাও, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তুমি কি পেট্রোল বেশি বেশি পুরাবা, তাহলে তো তাপমাত্রা আরো বাড়বে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, করা যাবে না। কার্বন নিঃসরণ কমাইতে হবে, অধিক হারে বনায়ন করতে হবে, 2 3। এখানে বলছে শিল্পক্ষেত্র থেকে বজ্র পদার্থগুলো পানিতে আসতেছে, ফলে পানিতে আসতেছে মানে কি, পানির অক্সিজেন সে কমাই দিবে, কারণ ওই বজ্র পদার্থগুলা পচানোর জন্য তো পানি থেকে অক্সিজেন ব্যয় হয়ে যাবে, ফলে পানির ডিও কম, তাই না? পানির যে অক্সিজেন আছে সেটার পরিমাণ কমে যাবে, বিওডি হ্রাস পায় না। ওই জিনিসগুলো পচানোর জন্য আমার বেশি বেশি অক্সিজেন দরকার, জিনিসগুলো পচানোর জন্য আমার যতটা অক্সিজেন দরকার সেটাই তো বিওডি, ফলে তখন আমার বেশি বেশি অক্সিজেন দরকার হবে, ওটা হলো বিওডি। আর যতটা থাকবে সেটা হলো ডিও, ওটা তো আমার কমে যাবে, টিডিএস এ বেড়ে যাবে, কারণ বেশি বেশি আয়ন আসবে, তাহলে 1 আর 3। এরপরে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্যাডমিয়াম প্রবেশের কারণে ক্যাডমিয়াম কি করতেছে, অস্থি ভঙ্গন করতেছে, তাই না? উচ্চ রক্তচাপ কি করে, রক্তচাপ নিয়ে কাহিনী তো এর নাই, এর হলো ফুসফুসে আক্রান্ত করে, এ ফুসফুসে আক্রমণ করে 2 3। গ্যাসের গতিশক্তি নির্ভর করে কি, তাপমাত্রার উপর নির্ভর করে, 3/2 nRT। তাপমাত্রার উপর নির্ভর করছে, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করতেছে, তুমি যে কয় মোল দিছো না নিছো এটার উপর, তাহলে এটা হবে 1 আর 3, ঠিক আছে? 1 আর 3। তাহলে এরপরে বাকি যেগুলো আছে এগুলা তো উদ্দীপক কয়েকটা আছে, তো এগুলা তোমরা দেখবে যে 3 4টা এগুলা অঙ্ক করে তোমরা পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।